নভেম্বর মাস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কেটে গেছে, বেশ কদিন হয়ে গেছে। লক্ষ্মী পুজোর পর এখন কৃষ্ণপক্ষের তিথি চলছে, আর দিন তিনেক পরেই শক্তির আরাধনায় মাতবে বঙ্গবাসী। বারোয়ারি পূজা মণ্ডপে বনেদি বাড়িগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে এই সময়টায়। বাবাই দুপুরে খেয়ে দিয়ে গায়ে একটা পাতলা চাদর ঢাকা দিয়ে বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। ঘুমটা ভাঙল ফোনের আওয়াজে। বিছানার উপর ফোনটা বেজে ওঠায় আর মোড়া ভাঙতে ভাঙতে বাবাই দেখল ছুটকি ফোন করেছে। হ্যালো বাবাইদা। বল। তুই ঘুমোচ্ছিলি? একটা জব্বর খবর আছে রে। কিসের আবার জব্বর খবর শুনি? ওর মামা বাড়িতে কালো সোনার অন্তর্ধান রহস্য অর্থাৎ গোপাল ঠাকুরের অন্তর্ধান রহস্য উন্মোচনের পর কেটে গেছে প্রায় বছর তিনেক। ইতিমধ্যে ছোটখাটো বেশ কয়েকটা কেসের সমাধানও করে ফেলেছে। মামা বাড়ির ওই কেসটার পর বাড়ির সবার চোখেই একটা আলাদা ইমেজ তৈরি করে ফেলেছিল। তারপর বাড়ির সকলের প্রশংসা ও উৎসাহে আর মামাতো বোন ছুটকির সাহচর্যে ওর মধ্যে থাকা গোয়েন্দা মনোভাবটাকে বেশ সিরিয়াসভাবেই নিয়েছে। বাবা আগে ওর এইসব ব্যাপার নিয়ে নেহাত পাগলামো আর সময় অপচয় করা মনে করলেও ছেলের এই বিষয়ে বিশেষ আগ্রহ ও উন্নতি দেখে তিনিও তার দৃঢ় মনোভাব একটু ঢিলে করলেন। ছেলের পাশে গিয়েই দাঁড়ালেন। মা মৌসুমীও ছেলের অগ্রগতি নামটাকে এখন ভীষণ খুশি। জানিস বাবাইদা, আজ এই সময় ছুটকির পাশে এসে দাঁড়ালেন বাবাইয়ের বড় মামা মৃণাল বাবু। ফোনে কে রে? বাবাই? হ্যাঁ জেঠু। আরে ওকেই তো ফোন করতাম, দে তো আমাকে। ও তুমি বলবে? এই নাও। বাবাইদা, জেঠুই তোকে সবটা বলছে। হ্যালো বাবাই, কাল কি তোর কোনো কাজ আছে? কাল সকাল সকাল আসতে পারবি বাবা? কেন বড় মামা, কিছু হয়েছে নাকি? ছুটকিও বলছিল কি খবরের কথা। কি হয়েছে? হ্যাঁ রে বাবাই, খবর তো আছেই। আরে আরেকটা কেসের খবর পেলাম আজ হঠাৎ। যেতে হবে কালীগঞ্জ। কালীগঞ্জ? সেটা আবার কোথায়? নদিয়া জেলার এক ছোট্ট অপরিচিত গ্রাম। কাটোয়া থেকে বাইক কারে ঘন্টাখানেকের মতো। তুই এলে ঘটনাটা ডিটেলসে বলছি। কাল সকালে যদি আসতে পারিস তাহলে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরোবো কালীগঞ্জে। হ্যাঁ বড় মামা, ঠিক আছে। কাল আমি গণদেবতাতে পৌঁছচ্ছি। নমস্কার, আপনারা শুনছেন লেখক শ্রী প্রীতম দের কলমে একটি গল্প, কালী রহস্য। শুনতে থাকুন আর অবশ্যই পুরো গল্পটি শুনে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সায়ন্তন, সঞ্চিতা, প্রদীপ্ত, বুবাই, বর্ণিশা, অমিত, দেবস্মিতা, সঞ্জীবন, শুভ, সৌরিন, সৌমিলি, রিমঝিম, প্রাহি ও আফরোজা। শব্দ সংযোজন, আবহ ও সাউন্ড ইফেক্টস অমিত। গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম। শুনছেন লেখক শ্রী প্রীতম দের কলমে একটি গল্প, কালী রহস্য। আর দিন তিনেক বাদেই দীপান্বিতা কালী পূজা। চারিদিকে আলোক আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। এই দীপান্বিতা অমাবস্যাতে সমস্ত তমসার ঘোর কাটাতে শক্তির আরাধনা করেন সকলে। শক্তির অধিকারিণী মা কালিকার শুভ শক্তির আশীর্বাদে জগতের তমসার ঘোর কেটে চারিদিকে প্রস্ফুটিত হয় আলোর, মুছে যায় অন্ধকারের অশুভ শক্তির প্রচ্ছায়া। কালী পুজোর আলোর রোশনাইয়ের রেশ কাটতে না কাটতেই বেজে ওঠে জগদ্ধাত্রী পুজোর ঢাক। বাবাইদের ভদ্রেশ্বরে ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রমরমা জগৎ বিখ্যাত। জগদ্ধাত্রীর পুজোরও আর দিন কয়েক বাকি, তাই প্রস্তুতিও শেষ মুহূর্তের। কয়েকটি মণ্ডপের কাজ প্রায় শেষের দিকে, কয়েকটিতে বিশাল আকৃতির প্রতিমায় রঙের কাজ চলছে। বাবাই মাকে নিয়ে মণ্ডপগুলোতে চোখ বোলাতে বোলাতে চলল স্টেশনের উদ্দেশ্যে। সকাল 9:30 নাগাদ সাঁইথিয়া স্টেশনে পৌঁছে প্রতিবারের মতো এবারেও সতীপীঠ নন্দিকেশ্বরী মায়ের মন্দির ও জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম সেরে বাবাই মাকে নিয়ে পৌঁছালো সুপ্রাচীন জমিদার রায়চৌধুরী বাড়িতে। একটু বিশ্রাম করে বড় মামার কাছে শুনতে বসলো ওর ওই জরুরি তলবের কথা।
পাশে অবশ্যই রয়েছে মেজ মামার মেয়ে ছুটকি। আচ্ছা, এবার বলো তো আমাকে এত জরুরি তলবের কারণ কি? কালীগঞ্জে কি ঘটেছে? নদিয়া জেলার এক গ্রাম কালীগঞ্জ। অবশ্য সেরকম নাম নেই ওই জায়গাটার। তবে ওই অঞ্চলে দত্তবাড়ি বলে খুব বিখ্যাত প্রাচীন জমিদার বাড়ি আছে একখানা, এই আমাদেরই মতো। ওই জমিদার বাড়ির সাথে আমাদের পূর্বপুরুষদের খুব ভাব ছিল এককালে। তারপর কালের নিয়মে যা হয় আর কি। তবে ওই দত্তবাড়ির এখনকার বংশধর নকুল দত্তের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমাদের পূর্বপুরুষদের সূত্রে, আর এখন আমার ব্যবসায়িক সূত্রে। ও আচ্ছা, তা এখন সেখানে কি হয়েছে? এই দেখো, বাবাইদার তর্স হয়েছে না একেবারে। জেঠু বলছে তো পুরোটা। বাবাইয়ের চোখে মুখে কৌতূহল দেখে একটু ঠাট্টা করে কথাটা বলল ছুটকি। মৃণালবাবু আবার বলা শুরু করলেন। তো ওই নকুলবাবু আমাকে কাল হঠাৎ ফোনে জানালেন ওই বাড়িতে কালীমায়ের মন্দির আছে সেই প্রাচীনকাল থেকে। আমি গিয়েছিও অনেকবার। এই দীপাবলি কালী পুজোতে মায়ের বেশ বড় করেই পুজো হয়। মায়ের মূর্তি অষ্টধাতুর তৈরি। ওই মা কালী নাকি খুবই জাগ্রত। এর আগেও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই বাড়ি আর মন্দিরকে ঘিরে। তবে বহুকাল আগে ওই রাজবাড়ির পিছনের পুকুর থেকে একবার একটা নূপুর পাওয়া যায়। পরে নাকি ওই নূপুর মন্দিরের মা কালীর পায়ে দেখা যায়। তারপর থেকেই ওই পুকুর নূপুর কুণ্ড নামে পরিচিত। এরপর নাকি ওই পুকুর থেকে অনেক বাসন কোসন গয়নাও মেলে, সেগুলো লোকমুখে প্রচলিত। অবশ্য এসবই নকুলবাবুর থেকে আমাদের শোনা। মৃণালবাবু একটু থামলে বাবাই বলে ওঠে, আচ্ছা, তাই নাকি? এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এখন কি হয়েছে? ওটাই বলছি, ওই নকুলবাবু উনি বছরখানেক হলো ঠিক করে চলাফেরা করতে পারেন না, পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। কদিন আগে এক সকালে ও স্ত্রী হঠাৎ ওই মন্দিরে গিয়ে দেখেন মা কালীর সারা শরীর নাকি ক্ষতবিক্ষত। কেউ যেন বাইরে থেকে শক্ত কিছু দিয়ে মূর্তিটাকে ভাঙার চেষ্টা করেছে। এর পরের দিন সকালে মূর্তিটা আচমকাই মন্দির থেকে উধাও। আবার তারপরের দিনই সকাল থেকে নকুলবাবুর স্ত্রী হঠাৎ নিখোঁজ। বিকেলে খোঁজ মিলেছে ওই পুকুরের আশেপাশেই তার মৃতদেহ পাওয়া যায়। চোখের মনি নেই, সে নাকি বিভৎস অবস্থা। পরপর এসব ঘটনায় নকুলবাবু খুবই ভেঙে পড়েছেন। সে কি? তা উনি পুলিশে খবর দেননি? বুঝতেই তো পারছিস, ওই অজপাড়াগা, সেখানকার পুলিশি আইনি ব্যবস্থা হয়তো খুব একটা ভালো না। আর যেহেতু কালী মন্দিরের সাথে ঘটনাটা জড়িয়ে, তো একটা অলৌকিক ব্যাপার তো রয়েছে। নকুলবাবু সত্যি খুব ভেঙে পড়েছেন রে। আমাকে ফোন করায় আমি তোর কথা বললাম। সে তো স্বাভাবিক। কথাটা বলে ছুটকির মুখের দিকে তাকালো বাবাই। মৃণালবাবু বললেন, তাই তো তোকে ইমিডিয়েটলি ডাকলাম, ওখানে গেলে সবটা বুঝতে পারবি। তা কটায় বেরোবে? এই ধর 2টো নাগাদ, না হলে ওদিকে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। যাই, আমার কাজগুলো সেরে নি, ওখানে হয়তো থাকতে হতে পারে। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল মৃণালবাবু। মৃণালবাবু চলে গেলে বাবাই ছুটকিকে বলল, জানিস শুটকি, তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, ফোনেই বলতাম, কিন্তু এখানে যখন আসছি তখন ভাবলাম একেবারে সামনাসামনি কথাটা বলবো। কি কথা বাবাইদা? জানিস, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম পরশু ভোর রাতে, প্রথমবার। আজকেও আবার দেখেছি। এরকম স্বপ্ন আগে কোনো দিন দেখিনি। কি স্বপ্ন? খারাপ কিছু? না, খারাপ কিনা বুঝতে পারলাম না, এটাই তো সমস্যা। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। কেউ একজন শুধু বলছে, আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারবি। সে কি? কে বলছে অমন করে? জানি না রে, তবে গলাটা কোনো মেয়ের। তাকে দেখা যাচ্ছিল না, চারদিকটা ঘুরঘুটে অন্ধকার। শুধু একটা আলোক বিন্দু থেকে আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেই আলোক বিন্দুর মাঝখানে এক নারীর ছায়া। হ্যাঁ, সে কাতর স্বরে বলে চলেছে কথাগুলো। আমি স্বপ্নের মধ্যেই বললাম, কে কে? কিন্তু হঠাৎ স্বপ্নটা ভেঙে যায়।
তারপর ভোর হয়ে গেছিল, আর ঘুমও আসেনি। আজও সেই সেম। তুই পিসেমশাইকে জানিয়েছিলি? না রে, আমি তোকেই প্রথম বললাম। আলোক জ্যোতি, নারীর ছায়া, কে এসেছিল স্বপ্নে? বাবাইয়ের কাছ থেকে স্বপ্নের কথা শুনে ছুটকি নিজের মনেই বিড়বিড় করতে লাগলো। এমন সময় মৃণালবাবুর ডাক পড়ল। বাবা, এই ছুটকি, মা তোদের ডাকছে, নিচে যা। হ্যাঁ, যাচ্ছি। এই ছুটকি, নিচে চল। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে একটু বিশ্রাম নিয়ে দুপুর 2টো নাগাদ একটা সাদা বোলেরো করে মৃণালবাবু, বাবাই আর ছুটকি রওনা দিল কালীগঞ্জের জমিদার বাড়ির উদ্দেশ্যে। নভেম্বর মাসের বিকেল, শিরশিরে হালকা ঠান্ডা বাতাস বইছে। গ্রামের দিকটায় শহরের থেকে ঠান্ডাটা একটু বেশি অনুভূত হয়, আর সন্ধেটাও নামে ঝুপ করে। ঢালাই পিচের রাস্তা পেরিয়ে গাড়িটা যখন চারিদিকে গাছগাছালিতে ভরা গ্রামের মেটে রাস্তায় ঢুকল, পশ্চিমের দিগন্তে সূর্যদেব ঢলে পড়েছেন ইতিমধ্যেই। বাবাই আর মৃণালবাবু একবার দেখে নিলেন নিজের হাত ঘড়িটা। ঘড়িতে সময় জানান দিচ্ছে 5:20। আর দিন দুয়েক বাদেই অমাবস্যা। খুব তাড়াতাড়ি গাঢ় কালো হয়ে আসছে চারিদিক। মেটে রাস্তা পেরিয়ে গাড়িটা মিনিট 7 বাদেই রাজবাড়ির সিংহদুয়ারের কাছে এসে পৌঁছল। গাড়ি থেকে নেমেই বাবাই আর ছুটকি এক দৃষ্টে চেয়ে রইল এই কয়েক শতাব্দী প্রাচীন বাড়িটার দিকে। সিংহদুয়ারের নহবতখানাটি প্রায় ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, বৃদ্ধের মতো নিথর হয়ে। না জানি কত শতকের ইতিহাস তার জানা। 2 তলা বিশিষ্ট বাড়িটির একাংশ প্রায় ভগ্নপ্রায়। সেই অংশ দিয়ে বটের ঝুড়ি নেমেছে, আর একাংশের অবস্থাও খুব একটা ভালো নয়। চুন পলেস্তরা খসে পড়ে সরু সরু দাঁতের মতো নোনা ধরা ইঁট বেরিয়ে রয়েছে। সিংহদুয়ারের 2টি দুয়ার, বাতিস্তম্ভের একটিতে টিমটিম করে বৈদ্যুতিক আলো জ্বলছে। বাড়িটির উপরতলা আর নিচতলায় 3টে ঘরের বড় বড় জানলা থেকে ঘরের আলো বাইরে বেরিয়ে এসেছে। প্রাক অমাবস্যার রাতে নিস্তব্ধ কয়েক শতাব্দী প্রাচীন বাড়িটার বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে কি যেন রহস্য খেলা করে চলেছে সারা বাড়িটাকে ঘিরে। চল বাবাই, ছুটকি, চল এবার ভিতরে যাওয়া যাক। গাড়ি থেকে নেমে ওদের কাছে এসে বললেন মৃণালবাবু। মন দিয়ে দেখা বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু চমক ভেঙে বলে উঠল ছুটকি। হ্যাঁ 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 জেঠু, চলো চল বাবাইদা। 3জনে মিলে বাড়িটার প্রকাণ্ড আঙিনা পেরোনোর সময় হঠাৎ বাম দিকে কালী মন্দিরটির উপর চোখ পড়ল। মন্দিরটির স্থাপত্য নকশা বাড়িটার সাথে মানানসই কয়েক শতাব্দী প্রাচীন হলেও তার বাইরেটা বাড়িটার মতন নয়। দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি সংস্কার করা হয়েছে। খুব বেশি দিন হয়নি তাতে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। মন্দিরটির দরজা বন্ধ, কোনো আলো জ্বলছে না। বাড়ির বাইরের আলোয় যেটুকু আবছা আলো মন্দিরটার উপরে গিয়ে পড়েছে। সিঁড়ি পেরিয়ে দালানের কাছে যেতেই একটা মাঝবয়সী শীর্ণকায় ব্যক্তি ওদের সামনে এলো। ইনি বোধ করে এই বাড়ির ভৃত্য। ও, রায়চৌধুরী বাবু, আপনারা চলে এসেছেন। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। বাবু ওই নিচের ঘরেই রয়েছেন। এই যে 3 নম্বর ঘরটা। আসুন আসুন আসুন। মৃণালবাবুর উদ্দেশ্যে কথাগুলো বলে একটা ঘরের দিকে নিয়ে চলল এবারের ভৃত্য রামহরি দাস। এসে গেছো মৃণাল? এসো এসো, ভিতরে এসো। ঘরে ঢোকার পরই বাবাই আর ছুটকি দেখল একটা মাঝবয়সী প্রৌঢ় পালঙ্কের উপর বসে আছেন। মাথায় তার বিস্তর টাক। তিনি কষ্ট করে নামার চেষ্টা করলে মৃণালবাবু এগিয়ে গিয়ে তাকে নামতে বাধা দিলেন। 3জনকে তক্তপোষে বসার জন্য বললেন। লোকটার মুখটা যেন গভীর দুশ্চিন্তায় একেবারে শুকিয়ে গেছে। বয়স বোধ করি মৃণালবাবুর থেকে বেশি হবে। সারা মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শৈথিল্য ভরা শুষ্ক মুখখানা নিয়েই বিছানায় বসে ওদেরকে ভিতরে ডেকে বসতে বললেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি রোগগ্রস্ত। মৃণালবাবু বাবাই আর ছুটকির পরিচয় দিয়ে বললেন, এই হলো গিয়ে ছুটকি, আমার মেজ ভাইয়ের মেয়ে। আর এ হলো গিয়ে আমার একমাত্র ভাগ্নে, বাবাই ওরফে বিক্রম মিত্র, ওই যার কথা আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। বিছানায় বসেই হাত দুটো জোর করে বললেন নকুলবাবু। তোমাকে তুমি বলছি বাবা।
তুমি আমার ছেলের মতো। সব শুনেছ তো? তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো বাবা। আপনি চিন্তা করবেন না নকুলবাবু, আমি মামার মুখে খানিকটা শুনেছি, পুরোটা আগে শুনব। যেটুকু শুনেছি তাতে মনে হলো কিছু তো রহস্য আছেই। আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করব। সেটাই আশা তোমার কাছ থেকে বিক্রম। তোমার অনেক কাজের কথা আমি শুনেছি মৃণালের মুখে, তাই তো ভরসাটা জাগলো। এই দেখো দেখি, তোমরা সবে মাত্র এসেছো আর আমি শুধু নিজের কথাই বলে যাচ্ছি। এই রামহরি, আরে ব্যস্ত হবেন না, আমরা আছি তো। আচ্ছা নকুলবাবু, কালী মূর্তির গায়ে আঘাতের পর মূর্তি উধাও হলো, আর তারপর আপনার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, মানে কিভাবে এই মৃত্যুটা ঘটলো জানতে পারি? ঘরের পর্দা সরিয়ে ট্রেতে করে লুচি, আলুর দম আর চা নিয়ে ঢুকলো রামহরি দাস। নিন বাবুরা, খেয়ে নিন। অনেক দূর থেকে এসেছেন, বোধ করি দুপুরেই বেরিয়েছেন। খেয়ে নিন, আগে খেয়ে নিন, তারপর না হয় সব কথা হবে। কি করেছেন কি? এটা শোকের বাড়ি, আর আপনাদের এখন যা মনের অবস্থা, তাতে এখন এত এলাহি খাবার দাবার? না 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 না। মৃণালবাবুর মুখের কথা থামিয়ে দিয়ে নকুলবাবু বলে উঠলেন, আরে না না, তাতে কি? অতিথি নারায়ণ, তাদের সেবা তো করতেই হয়। ওরা প্রথমবার এলো, আর তাছাড়া অনেকক্ষণ হলো তোমরা বেরিয়েছ, খিদে নিশ্চয়ই পেয়েছে। এটুকু আগে খেয়ে নাও। টেবিলের উপর খাবারের থালাগুলো নামিয়ে রেখে রামহরি ঘর থেকে চলে গেলে বাবাই একটু সন্দিগ্ধ চোখে রামহরির চলে যাওয়ার পিছু তাকিয়ে নকুলবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ইনি কবে থেকে কাজ করছেন এ বাড়িতে? কে রামহরি? ও তো আমার বিয়ের আগে থেকেই এই বাড়িতে রয়েছে। তাও হলো ধরো এই বছর 30। খুব বিশ্বস্ত, নিজে বিয়ে থাও করেনি। নাও বাবা, তোমরা হাত ধুয়ে খেয়ে নাও আগে, তারপর সব কথা হবে ক্ষণ। তোমাদের জন্য ওপর তলায় ঘরের ব্যবস্থা করা আছে। আচ্ছা, আর কেউ থাকে না এ বাড়িতে? খেতে খেতে বলল বাবাই, থাকে তো, আসলে প্রায় বছর খানেক ধরে পক্ষাঘাতে আমার এই ডান পাটা পঙ্গু হয়ে যাবার পর থেকে সেইভাবে হাঁটা চলা করতে পারি না। ওই ঘরের মধ্যেই কোনো রকম আর কি। আমার একটাই মেয়ে। আমার শরীর খারাপের পর থেকে মেয়ে জামাই এই বাড়িতেই থাকে। ব্যবসাপত্র আমার জামাই দেখাশোনা করে। ছুটকি খেতে খেতে বাবাইয়ের মুখের দিকে তাকালো। ছুটকি যে কিছু একটা সন্দেহ করেছে সেটা বেশ বুঝতে পেরেছে বাবাই। ছুটকির চোখের থেকে ওর চোখ সরিয়ে নিয়ে বাবাই জিজ্ঞেস করল, আর কেউ থাকে না? হ্যাঁ, আমার পিসিমা এই বাড়িতেই থাকেন বিয়ের পর থেকে। বিয়ের বছর 3 মধ্যেই পিসেমশাই মারা যান। ঋণের সমস্ত বোঝা গিয়ে পড়ে পিসিমার ওপর। বাবা তখন নিজেই সমস্ত দায় মিটিয়ে ওই একরত্তি ছোট্ট ছেলে আর পিসিমাকে এখানেই এনে তোলেন। তারপর মাও মারা গেলেন, আর তারপর থেকেই ওই পিসিমাই আমাদের 3 ভাই, মানে আমি, আমার ছোট ভাই নিলয় আর পিসিমার ছেলে বিশুকে একসঙ্গে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। আপনার ভাই বিয়ে টিয়ে করেননি? খেতে খেতে জিজ্ঞাসা করল বাবাই। না, ওর ওসব সংসার ধর্ম কোনোদিনও পছন্দ ছিল না। ও শিল্পী মানুষ, আঁকাআঁকি করে, নানা প্রদর্শনীতে ওর ছবি যায়। চিত্রশিল্পী মহলে টুকটাক নামটাম করেছে। নিজের মতোই নিজের ঘরে থাকে, নিচে খুব কমই আসে। ও কারোর সাথে পাঁচেও থাকে না। ও, আর আপনার পিস্তুতো ভাই? ওরও অনেক বিয়ের চেষ্টা করেছি, কিন্তু কোনো মেয়েই ওর সেরকম ভাবে পছন্দ হয় না। বড্ড একরোখা আর জেদি মানুষও, একটু নাস্তিক ধরনের। তাই ভাগ্য গণনাতেও ওর বিশ্বাস নেই। আর সত্যি বলতে কি, ওর কপালে মনে হয় বিয়েও নেই। ওর পছন্দ হলেও মেয়ের বাড়ির দিক থেকে কিছু না কিছু সমস্যা এসে যায়, আর তখনই বিয়েতে বাধা পড়ে। তাই বিয়েও হয়নি। আর এই বাড়িতে আছে আমার শ্যালক আর শ্যালক পত্নী। ওনারা কবে থেকে থাকছেন? ওরা থাকে না, এই বাৎসরিক পুজোর কদিন আগে থেকেই ওদের ডাকা হয়। মায়ের পুজোর এত বড় কাজ,
সবাইকে তো একসঙ্গে করতে হয়। আর মায়ের পুজো। বলেই হতাশ হয়ে মুখটাকে নিচু করে বসে রইলেন নকুলবাবু। সান্ধ্য ভোজ সেরে থালায় হাত ধুয়ে রুমালে হাত মুছতে মুছতে বাবাই বলল, আচ্ছা আচ্ছা, এবার বলুন তো নকুলবাবু, ঠিক কি কি ঘটনা ঘটেছিল? এমন সময় ওই ঘরের দরজার পর্দার নিচ থেকে একটা পা দেখা গেল, যেটায় চোখ পড়ল ছুটকি। ছুটকি বাবাইয়ের পায়ে ঠেলা দিয়ে চোখ দিয়ে ইশারা করল। বাবাইয়ের তীক্ষ্ণ চোখ গিয়ে পড়ল অন্ধকারে মানুষটার পায়ের উপর। অমনি চেঁচিয়ে উঠল, কে কে বাইরে? আগে বাবু, আমি রামহরি। আপনাদের খাওয়া হয়েছে কিনা তাই থালাগুলি নিতে এলুম। হ্যাঁ হ্যাঁ, রামহরি, ওদের খাওয়া হয়ে গেছে, নিয়ে যাও প্লেটগুলো। আগে বাবু। রামহরি চলে যেতেই বাবাইকে ওর দিক থেকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ছুটকি ফিসফিস করে বলে উঠল, কিছু বুঝলি? না, বোঝার জানার এখনো অনেকটা ছুটকি। তার আগে তুই একটা কাজ করতো, তুই দরজাটা বন্ধ করে দে। কেন দরজা বন্ধ কেন? কারণ দেওয়ালেরও কান আছে নকুলবাবু। বাবাইয়ের কথা মতো ছুটকি গিয়ে বড় দরজাটা বন্ধ করে দেয়। হঠাৎ বাবাইয়ের নজর পড়ল দেওয়ালে টাঙানো একটা তৈলচিত্র। তৈলচিত্রতে যে ছবিটি আঁকা আছে তাকে দেখতেও যেমন সুপুরুষ, তেমন যার হাতের ওই শিল্পকর্ম তিনি যে যথেষ্ট পটু তা দেখলেই বোঝা যায়। বাবাই প্রসঙ্গ পরিবর্তন করে নকুলবাবুকে বলল, আচ্ছা, এই ছবিটা কার? মানে শিল্পী বোধহয় আপনার ভাই, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। শিল্পীও ভাই, আর যাকে দেখছো সেও আমার ভাই নিলয়। ও আচ্ছা আচ্ছা, হাতের কাজ কিন্তু দারুণ। নিজের ছবিকে এইভাবে তুলে ধরা একেবারে জীবন্ত মনে হচ্ছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম, কি কি ঘটেছিল সবটা বলুন। নকুলবাবু বলা শুরু করলেন, মায়ের পুজো আগে আমি করতাম। আমার এই শরীর খারাপের পর থেকে আমার স্ত্রী সুমিত্রাই মায়ের নিত্য পুজো করে আসছে। তো একদিন সকালে মায়ের মন্দিরের দরজা খুলে পুজো করতে গিয়ে সে দেখে মায়ের মূর্তিতে আঘাতের চিহ্ন। চোখের একপাশে কালো রং উঠে গেছে, সারা গায়ে যেন ভারী কিছু দিয়ে আঘাত করেছে কেউ। আসলে মায়ের মূর্তিটা অষ্টধাতুর। সেই মূর্তিতে ভারী কিছু দিয়ে আঘাত করলে যেমন হয় ঠিক সেই রকম। এই দেখে আমরা বাড়ির সবাই প্রচণ্ড ভয় পেয়ে যাই। মায়ের এমন অবস্থা আগে কোনো দিনও তো ঘটেনি। সারা রাত আমরা কেউ দু চোখের পাতা এক করতে পারিনি। কিন্তু আরও অবাক করা কাণ্ডটা ঘটল তার পরের দিন। মন্দির খুলে দেখা গেল মূর্তিটা যথাস্থানে নেই। সবার মনে তখন একটাই প্রশ্ন, অত ভারী মূর্তিটা গেল কোথায়? এই ভেবে সারা বাড়ি যখন আতঙ্কে ভয়ে জর্জরিত, ঠিক তার পরের দিন আবার সকাল থেকে সুমিত্রার কোনো খোঁজ পাওয়া গেল না। আমার প্রাণ তখন ওষ্ঠাগত। এদিকে মায়ের পুজোর আগে মা এইভাবে চলে গেলেন, ওদিকে সুমিত্রা। বিকেলে শোনা গেল সুমিত্রার দেহ ওই নূপুর কুণ্ডের ওপারে কুঠি বাড়ির পাশে পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে যেন ওর চোখ দুটো কেউ উপড়ে নিয়েছে। হা ভগবান, কার অভিশাপ যে এসে পড়ল হঠাৎ করে এই বাড়িতে, কে জানে, কে জানে। মৃণালবাবু উঠে গিয়ে নকুলবাবুর পাশে বসে সান্ত্বনা দিতে থাকল। শান্ত হন নকুলবাবু, সব ঠিক হয়ে যাবে আশা করছি। বাবাইয়ের উপর একটু ভরসা রাখুন। এই ভরসা করা ছাড়া যে আমার কিছু করার নেই বাবা। কালী পুজোর আগে এই বাড়ির এত বছরের প্রাচীন মায়ের মূর্তি এইভাবে উধাও হয়ে গেল। সুমিত্রার এইভাবে মৃত্যু হলো। ভাবতে পারছো মৃণাল, এই বাড়িতে কোন কোপ এসে পড়ল? মা কি কারণে রুষ্ট হলেন আমাদের উপর? ওই সোমেশ্বর বাবাই ঠিক বলেছিলেন,
ভয়ঙ্কর সময় আসতে চলেছে। এই দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজোর যেন কোনো বিঘ্ন না ঘটে, সুষ্ঠুভাবে সব আচার যেন পালন হয়। কিন্তু কোথায় কি, তার আগেই তো সব। কি বললেন? সোমেশ্বর বাবা? ইনি কে? এতক্ষণ ধরে মন দিয়ে নকুলবাবুর কথাগুলো শুনছিল বাবাই। নকুলবাবুর মুখে সোমেশ্বর বাবার নামটা শুনেই কেমন যেন চমকে উঠল। সোমেশ্বর বাবা আমাদের দীক্ষা গুরু। বছর দুয়েক হলো আমরা তাঁর কাছ থেকে দীক্ষা নিয়েছি। উনি দিন কয়েক আগে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি অনেক কিছুই জানেন। তিনি সুমিত্রার হাত দেখে সেদিন বলেছিলেন, মায়ের যে মূর্তিটা আছে তার বাইরেটাই শুধু অষ্টধাতু নির্মিত। মানে? মানে মায়ের মূর্তির বাইরের খোলসটা অষ্টধাতু দিয়ে গড়া, আর ভিতরটা ফাঁপা। আর সেই ফাঁপা অংশে রয়েছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষের গুপ্তধন, যা আমরা এতগুলো বছর ধরে কেউই জানতাম না। বুঝলে বিক্রম? নকুলবাবুর কথা শুনে ছুটকি আর মৃণালবাবু হাঁ করে চেয়ে রইল নকুলবাবুর দিকে। বাবাইয়ের মনের মধ্যে রহস্য যেন আরো পাক খেতে শুরু করেছে। দাঁতে নখ কাটতে কাটতে ভুরু দুটো কুচকে নকুলবাবুর দিকে তাকিয়ে রইল। নকুলবাবুর কথা শেষ হলে বাবাই জিজ্ঞেস করল, তা এই সোমেশ্বর বাবা এখন কোথায়? সোমেশ্বর বাবাকে তো এখন আর পাওয়া যাবে না বাবাই। তিনি তো এখন কামাখ্যা ধামে। এই সময় তিনি ওখানেই থাকেন। এখান থেকে বেরিয়ে তাঁর কামাখ্যা ধামে যাওয়ার কথা। তিনি থাকলে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। আচ্ছা, তার সাথে যোগাযোগ করা যায় কিভাবে? না, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। তিনি কোনো ফোন ব্যবহার করেন না। ওহো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মা কালীর মূর্তিটা তাও কতটা বড় হবে? এই ধরো তাও ফুট তিনেক। মায়ের এই বিগ্রহই তো সেই প্রাচীনকাল থেকেই বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। কিন্তু তার মধ্যে যে মাকে উদ্ধার করা না গেলে বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা, আজ রাতে বাড়ির প্রত্যেক সদস্যের সাথে দেখা করব। সবাই ঘরেই আছেন তো? এখন হয়তো সবাই বাড়িতে নেই। খাওয়ার টেবিলে সবার সঙ্গেই দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ছুটকি, এবার দরজাটা খুলে দে। আমি মহুয়াকে বলে দিচ্ছি, সেই তোমাদের ঘরটা দেখিয়ে দেবে। ওখানেই তোমরা থাকবে। রামহরি, এই রামহরি। একটু পরে রামহরি নকুলবাবুর কথা মতো মহুয়াকে ডেকে নিয়ে আসে। আমাকে ডাকছেন জামাইবাবু? ঘরে প্রবেশ করে বছর ৩০-৩৫-এর এক মহিলা। ইনি নকুলবাবুর শ্যালক পত্নী। মহিলার চোখে মুখে যেন সর্বক্ষণ উদাস উদাস ভাব। কি যেন একটা চিন্তায় সারাক্ষণ ডুবে আছে। মহিলাটি ঘরে ঢোকার পর বাবাইয়ের সেটা চোখ এড়ায়নি। হ্যাঁ, ডাকছিলাম। তুমি তো মৃণালকে এর আগে দেখেছ। ও হলো মৃণালের ভাইয়ের মেয়ে, আর এ হলো বাবাই। আমাদের বাড়ির এসব ঘটনার জন্যই ওকে ডেকেছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। বলছি, তুমি ওদের ঘরটা একটু দেখিয়ে দাও তো। আচ্ছা জামাইবাবু, আসুন আপনারা। বলে মহুয়া তিনজনকে নিয়ে ওপরতলার সিঁড়ির দিকে গেল। আপনারা এই ঘরেই থাকবেন, কোনো অসুবিধা হলে ডাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘরে ঢুকে ছুটকি আর বাবাই সারা ঘরটার দিকে চোখ বোলাতে লাগলো। হঠাৎ ছুটকির নজর পড়ল খোলা বড় জানালাটার উপর। খোলা জানলা দিয়ে অন্ধকার ভেদ করে দূরে মায়াবী অস্পষ্ট দৃশ্য ফুটে উঠছে। এটা সম্ভবত বাড়িটার পিছন দিক। অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে বিশাল একটা পুকুর। তার ওপারে কিছু তাল গাছ সারি দিয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আর তার কালো আবছায়ার মতো কিছু ঘর সারি দিয়ে সাজানো যেন। আচ্ছা মহুয়াদি, ওগুলো কি? ছুটকির মুখে কথাটা শুনে বাবাই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ছুটকির দিকে তাকিয়েই জানালা দিয়ে বাইরের অন্ধকারে দৃষ্টি নিক্ষেপ করল। মহুয়া ছুটকির মুখে এই কথাটা শুনে যেন একটু থতমতই খেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে নূপুর কুণ্ড, কিন্তু পুকুরের ওপারে মনে হচ্ছে বেশ কিছু ঘরের মতো।
বাবাই এতক্ষণে ছুটকির প্রশ্নের উত্তরের আশায় মহুয়ার মুখের দিকে চোখ রেখেছে। মহুয়া নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, ওগুলো ওগুলো হচ্ছে কুঠি বাড়ি। আমি পিসিমার মুখেই শুনেছি একসময় এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল। একটা সময় নীলকর সাহেবরা ওই কুঠি বাড়িতে মেয়েদের উপর অত্যাচার করে তাদের নাকি হত্যা করত। তারপর ইংরেজরা দেশ ছাড়লেও ওই কুঠিগুলো এখন পরিত্যক্তভাবেই পড়ে আছে। নূপুরকুণ্ডের ওপারটা খুব একটা ভালো না, ওপারে যাওয়াটা নিষিদ্ধ। আচ্ছা, তাহলে ওখানেই তো এবাড়ির কর্ত্রী সুমিত্রা দেবীর মৃতদেহটা পাওয়া গেছিল, তাই তো? হ্যাঁ সত্যি, দিদি যে এইভাবে চলে যাবে ভাবলেই। আচ্ছা, আপনারা এখন একটু বিশ্রাম নিন, রাত 9টা নাগাদ রাতের খাবার বাড়বো, তখন আপনাদের ডাকবো। এখন আমি আসছি। মহুয়া ঘর থেকে বেরিয়ে গেলে তিনজনই তিনজনের মুখের দিকে তাকায়। কিছু ধরতে পারছিস বাবাইদা? পুরো বাড়ির পরিবেশটাই কেমন রহস্যময়। আর এই মহিলাটাও। কিন্তু বাবাইয়ের আগে তো আমি এসেছি, তখন কিন্তু এরকমটা একবারও মনে হয়নি। যদিও তখন পুজোর অনুষ্ঠান ছিল। বড় মামা, তখন তো আর ঘটনাগুলো ঘটেনি, এখন ঘটেছে। বলছি, দিদি চলে যাওয়ার পর থেকে এই কদিন আমরা নিরামিষই খাচ্ছি। আর বাড়িটার ওপর দিয়ে যা যাচ্ছে তা তো বুঝতেই পারছেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি। খাবার টেবিলে বাবাইদের খাবার পরিবেশন করতে করতে বলল মহুয়া। টেবিলে বাবাই, ছুটকি, মৃণালবাবু ছাড়াও খেতে বসেছে নকুলবাবুর শ্যালক সমীরবাবু। না না, এভাবে বলছেন কেন? এটা তো একটা শোকের বাড়ি, সেখানে মন মেজাজ কারোরই ভালো থাকার কথা না। তাও এত আয়োজন করেছেন, তা বাড়ির বাকিদের দেখছি না, তারা বসবেন না? কাদের খোঁজ করছেন মৃণালবাবু? শুনলাম দাদা নাকি বাড়িতে গোয়েন্দা এনে তুলেছে। ও আচ্ছা, এই সেই গোয়েন্দা নাকি? মৃণালবাবুর কথা শেষ হতে না হতে সিঁড়ি দিয়ে নামতে নামতে খাবার টেবিলের সামনে এসে বাবাইয়ের দিকে ইঙ্গিত করে বললেন, এই বাড়ির পিসিমার একমাত্র ছেলে বিশু। তবে তার শেষের কথাটা একটু ব্যঙ্গের সুরেই ঠেকল। তিনি আবার বলে উঠলেন, আচ্ছা আপনি বলুন মৃণালবাবু, যা যা ঘটনা ঘটে চলেছে তাতে গোয়েন্দা কি করবে শুনি? তার আর কি কাজ? অনেক কাজই আছে, সে অনেক কিছু করতে পারে, না হলে সে গোয়েন্দা হলো কি করে? টেবিলে বসে বিশুবাবুর কথা টেনে একটু ঠাট্টার সুরেই বলল বাবাই। ওদিকে বিশুবাবু বলে উঠলেন, এই তুমি পুচকে ছোড়া, তুমি এসবের কি বোঝো? হ্যাঁ, সেই বুঝতেই তো এসেছি। এমন সময় নিচতলার একটা ঘর থেকে বৃদ্ধা বেরিয়ে এলেন। পরনে তার সাদা থান, মাথার চুল ধবধবে সাদা। তা বাছা, বৌমা তো চলেই গেল। আমার মন্দিরের চলে যাওয়া মাকে ফেরত আনতে পারবে তো? না হলে যেটুকু টিকে আছি সব যে শেষ হয়ে যাব। নকুলবাবু তো সেই জন্যই এখানে ডেকেছেন। দেখো কত দূর কি করতে পারো বাছা। মা যে আমাদের ছেড়ে কোথায় গেল। মা, মা গো, ফিরে এসো। জয় মা, জয় মা, জয় মা। খাবার টেবিলে বসেছিলেন এবাড়ির জামাই বিজন। বাবাইয়ের বয়সী হবে প্রায়। থালায় ভাত নাড়তে নাড়তে বলে উঠল, সত্যি বাড়িটায় হঠাৎ করে যে কি হলো বুঝতে পারছি না। মা কালীর এই হঠাৎ অন্তর্ধানের পর মায়েরও এভাবে চলে যাওয়াতে সুরভির মনের অবস্থা একেবারেই ভালো না। এভাবে যে মাকে হারাবো আমরা কেউ ভাবতেও পারিনি। কেউ একবারের জন্য শেষ দেখাটাও দেখতে পেলাম না। সে কি, আপনারা বডি দেখেননি? আগে না, আমরা কেউই দেখিনি। আসলে কাকুই প্রথম খবরটা পান। কাকু দেখেছিলেন, সে নাকি বিভৎস অবস্থা। ওই নূপুর কুণ্ডের ওপারে উঠি বাড়ির দিকটা নাকি ভালো না, তাই ওই দিকটায় কেউই যায় না। আর ওখান থেকে মাকে ওই অবস্থায় পাওয়া গেছে শুনে ভয়ে সেরকম কেউই যায়নি। তারপর পুলিশি কারবারে আর বডিটাও বাড়িতে আনা হয়নি। বাবাই সন্দিগ্ধ মনে গভীরভাবে শুনছিল
বিজনের বলা কথাগুলো। ছুটকি আর মৃণালবাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বাবাই নীরবতা ভেঙে শুধু বলে উঠল, আচ্ছা, হ্যাঁ, আমরা দিদির মুখটাও দেখতে পেলাম না। খেতে খেতে বললেন এ বাড়ির কর্ত্রী সুমিত্রা দেবীর ভাই সমীর বাবু। তার কথা টেনেই তার স্ত্রী মহুয়া নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, সত্যিই তাই, দিদি যে এভাবে জামাইবাবুর দিকে একেবারে তাকানো যাচ্ছে না। চিন্তা করবেন না, যা হওয়ার তো হয়েই গেছে। এখন মন্দিরের মা কেন অন্তর্ধান হলেন তা জানতে হবে, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বাবাই তো আছে, ও চেষ্টা করবে। রাতের খাওয়া দাওয়ার পর যে যার ঘরে চলে যায়। ঘরে গিয়ে বাবাই ছুটকিকে বলে, আচ্ছা ছুটকি, এবারে দুজনের সাথে কিন্তু এখনো দেখা হয়নি। একজন এবাড়ির একমাত্র মেয়ে, আর একজন হলো নকুলবাবুর ভাই নিলয়বাবু। রাইট। তুই কি ভাবছিস, এখনই ওদের সঙ্গে দেখা করতে যাবি? ওদের নয়, আপাতত নিলয়বাবু। চল, এই ঘরটাই মনে হয় হবে। দেখছিস ঘরটার বাইরের দেওয়ালে কয়েকটা হাতে আঁকা ছবি টাঙানো। বলল ছুটকি। ওদের ঘর থেকে বেরিয়ে বাবাই আর ছুটকি নিজেদের মতোই করিডোর পেরিয়ে দোতলার কোণের ঘরটার সামনে এসে দাঁড়ায়। ঘরটার জানালা দরজা বন্ধ। ঘরটার বাইরের দেওয়ালে দরজার ঠিক উপরে ছোট্ট টিমটিমে একটা বাল্ব জ্বলছে। ওরা দেখতে পায় ঘরের বাইরের দেওয়ালে বেশ কয়েকটা অয়েল পেন্টিং টাঙানো আছে। দরজায় টোকা দিল বাবাই। সাড়া না পেয়ে 2-3 বার একটু জোর ধাক্কাতেই দরজাটা খুলে যায়। বাবাই আর ছুটকি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। একটু পরেই বাবাই বলে, বলছি ভেতরে আসতে পারি? এবারেও কোনো উত্তর না পাওয়ায় বাবাই ঘরের মধ্যে পা বাড়াতেই ছুটকি ফিসফিসিয়ে বলে উঠল, এভাবে ঢোকাটা কি ঠিক হবে বাবাইদা? আরে চল না, যা হবে দেখা যাবে। বেশ সাহস করেই পর্দা সরিয়ে ঘরের ভিতর পা রাখল দুজনে। ঘরে ঢুকতেই ওদের নজরে পড়ে দেওয়ালের আর্ট গ্যালারি। তাতে বিভিন্ন ধরনের চিত্র, প্রত্যেকটা ছবি যেন জীবন্ত। ছবিগুলো যেন কথা বলছে, এমনটাই নিখুঁত আঙুলের সৃষ্টি। ওরা ঘুরতে ঘুরতে ছবিগুলোকে দেখতে থাকে। ঘরটায় ছবি আঁকার সরঞ্জাম এবং ওরা ছাড়া আর কেউই নেই। হঠাৎ ওদের চোখ পড়ল স্ট্যান্ডিং ড্রয়িং বোর্ডে পেপারের উপর একটা তৈলচিত্র। ছবিটাতে যে মানুষটাকে আঁকা হয়েছে তা দেখে ওরা বেশ চিনতে পারে। সন্ধ্যের পর থেকে তার সাথে কথাও বলেছে ওরা। ছবিটা মহুয়ার। তবে মহুয়াকে যে বেশভূষাতে ওরা দেখেছে সেই বাঙালি নারীর বেশভূষার কোনো চিহ্ন মাত্রও নেই, বরং ছবিটাতে বিদেশিয়ানাই বেশি। বলতে গেলে কাগজের উপর যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে তার পরনে রয়েছে সূক্ষ্ম পোশাক। ছবিটা দেখেই ছুটকি ফিসফিসিয়ে বলে উঠল, কিছু বুঝতে পারছিস বাবাইদা? এ বাড়িটায় যেমন রহস্য ঘনীভূত হচ্ছে, তেমন অনেক কিছু পরিষ্কারও হচ্ছে। এমন সময় ঘরের অন্য একটা দরজা খুলে বেরিয়ে এলেন মাঝবয়সী এক ভদ্রলোক। সম্ভবত ওটা ওয়াশরুমের দরজা হবে। লোকটা বেরোতেই প্রথমটায় চমকে গেল দুজনেই। নিজেদের কিছুটা ধাতস্থ করে ছবিটা দেখতে পাইনি এমন ভাব করে ছবিটার সামনে থেকে কিছুটা সরে গিয়ে পাশে দাঁড়ায়। এই লোকটাকে ওরা সন্ধ্যাবেলা নকুলবাবুর ঘরে টাঙানো ছবিটাতে দেখেছে। ইনি নকুলবাবুর ছোট ভাই নিলয় দত্ত। নিলয়বাবু ওয়াশরুম থেকে বেরিয়েই অপ্রত্যাশিতভাবে ওর ঘরের ভিতর অল্প বয়সী দুজন ছেলেমেয়েকে দেখেই চমকে ওঠেন। এ কি, কে তোমরা? এত রাতে এই ঘরে একেবারে ভেতরে ঢুকে এসেছো? বাড়িতে কেউ নেই নাকি? বাবাই উত্তর দিতে যাবে ঠিক এই সময় খোলা দরজা দিয়েই ঘরের মধ্যে খুব ধীরে সন্তর্পণে প্রবেশ করে একটু আগেই ছবিতে দেখা নারীটি। ঘরের ভিতরে বাবাই ছুটকিকে দেখে মহুয়া আর নিলয় দত্ত দুজনেই গেল অপ্রস্তুতে পড়ে। মহুয়া তো গেল একেবারে থতমত খেয়ে। মহুয়া বুঝতেই পারল না ছেলে মেয়ে দুটো কিভাবে এই ঘর পর্যন্ত চলে এলো, যেখানে বাড়ির কারো প্রবেশের অনুমতি নেই। এই ঘরে কারো পা রাখার সাহস মাত্র নেই, সেখানে ওরা এলো কিভাবে? তবে কি ওদের জামাইবাবু জানায়নি এ কথা? ও এবার কিভাবে নিজেকে সামাল দেবে? মুহূর্তের মধ্যে সব তালকোল পাকিয়ে যাচ্ছে মহুয়ার।
ওদিকে নিলয় দত্ত এই ঘটনায় অত্যন্ত বেকুব হলেও একটু বুদ্ধি করে আগে ঘটনার পরিস্থিতি জানার চেষ্টা করতে থাকেন। ঠিক সেই সময় ছুটকি বলে ওঠে, আরে মহুয়াদি, আপনি এত রাতে এখানে? আসলে দাদার রাতের খাবারের পর দুটো ওষুধ আছে, সেটাই মনে করিয়ে দিতে এলাম। ও আচ্ছা আচ্ছা, আমি আসি। হ্যাঁ, সে কি নিলয়বাবুকে ওষুধের কথাটা মনে করিয়ে দেবেন না? ওই তো উনি শুনে নিলেন তো। বলছি দাদা, আপনি মনে করে খেয়ে নেবেন কেমন? আমি আমি আসি। কথাগুলো বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল মহুয়া। মহুয়া চলে যেতেই নিলয় দত্ত নিজেকে একটু সামলে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠলেন, এই এই তোমরা কারা বলো তো? এত রাতে আমার ঘরে ঢোকার পারমিশন তোমাদের কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? আর কোন সাহসে তোমরা এই ঘরে ঢুকেছো? কোন সাহসে? আরে দাঁড়ান দাঁড়ান, এত চড়ছেন কেন নিলয়বাবু? বলছি 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 আসলে আমরা বাইরে থেকে বেশ কয়েকবার নক করেছিলাম, আপনাকে বেশ কয়েকবার ডাকার পরেও সাড়া না পেয়ে দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়, তাই ঢুকে পড়ি। আপনার সাথে একটু আলাপ করার ইচ্ছে ছিল আর কি। তারপর ঘরের দেওয়ালে আপনার এই শিল্পকর্মগুলো দেখে চোখ একেবারে ধাঁধিয়ে যায়। কি সুন্দর আপনার হাতের কাজ, প্রতিটা ছবি যেন জীবন্ত, যেন তার দুটো রূপ, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ আসল রূপ। বাবাইয়ের শেষ কথাটায় নিলয় দত্ত একটু ঘাবড়েই যান। ছেলেটা ঠিক কি বোঝাতে চাইছে? ও কি মহুয়ার ছবিটা দেখে ফেলেছে? তাহলে তো সর্বনাশ। তা জানার জন্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে বাবাইকে, এই তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? একটু পরিষ্কার করে বলবে? আর তোমাদের পরিচয়টাই বা কি, সেটা তো এখনো পেলাম না। আসলে আপনার এই দক্ষ হাতের এই যে এত সুন্দর কাজ, তা বাহ্যিক দিক থেকে আদতে রং তুলির মতো এসব জড়বস্তুর টান হলেও একটু ভালো করে দেখলে বোঝা যাবে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, যেন তাদের প্রাণ আছে, তাই না? সেটাই বলছিলাম আর কি, আর কিছু না। ও হ্যাঁ, আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম বিক্রম, বিক্রম মিত্র, ডাকনাম বাবাই। আর ও আমার মামাতো বোন ছুটকি। আমরা আপনার দাদার ডাকে এখানে এসেছি। আপনাদের বাড়ির মন্দিরের ওই মা কালীর মূর্তির হঠাৎ অন্তর্ধান হয়ে যাওয়ার রহস্য উন্মোচনের জন্য আমাদের ডাকা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরই তাহলে আসার কথা ছিল। বাহ, বেশ বেশ বেশ। এতক্ষণে বুঝতে পেরে কথাটা বলে উঠলেন নিলয় দত্ত। উনি এবার স্ট্যান্ডিং ড্রয়িং বোর্ডটা যাতে ওদের নজরে না পড়ে তাই নিজেই একটু আড়াল করে দাঁড়ালেন ওটার সামনে। বাবাই জিজ্ঞেস করল, আচ্ছা, ওই পুকুরের ওপারে কুঠিবাড়ির পাশে আপনার বৌদি মানে নকুলবাবু স্ত্রীর মৃতদেহ যে পড়ে আছে, তা আপনি কিভাবে জানতে পারলেন? যতদূর শুনলাম ওদিকটা নাকি গ্রামের কেউ তেমন যায় না। তাহলে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। ছোটবেলা থেকেই পিসিমার মুখে শুনে এসেছি নুপুরকুণ্ডের ওপারে কুঠিবাড়ির জায়গাটা খুব একটা ভালো না। আর এই কালীগঞ্জ গ্রামের লোকেরা ওদিকটা একটু এড়িয়েই চলে। হামেশাই কিছু না কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে তো, বিশেষ করে রাতের দিকে। আর অদ্ভুতভাবে সেখানেই বৌঠানের আধ খাওয়া দেহটা পাওয়া যায়। না, আমি প্রথমটায় দেখিনি। আমার এক ছাত্রের বাড়ি ওদিকে জঙ্গলটা পেরোলেই ওই প্রথম বৌঠানকে ওই অবস্থায় দেখে। মুখটা নাকি বোঝা যাচ্ছিল না, তবে বৌঠানকে খুঁজে পাওয়া যে যাচ্ছিল না সে খবরটাও জানতো, তাই কাপড় দেখে আন্দাজ করে আমাকে খবরটা দেয়। আমি গিয়ে দেখি সে তো বিভৎস রূপ, সে বর্ণনা করা যায় না। ও দেহ বাড়িতে আনার মতো ছিল না, তাই তো পুলিশকে খবর দিয়ে ডোমেদের নিয়ে কোনো রকমে শেষকৃত্য যা করার করা হয়। আর দাদার তো পক্ষাঘাতে পা দুটোই অসাড়, দাদারও কোনো কাজ করার ক্ষমতা ছিল না, যা করার আমিই করি। আচ্ছা, বুঝলাম। কিন্তু এইসব ভৌতিক ব্যাপার আপনি বিশ্বাস করেন এই সময় দাঁড়িয়ে? না না, আমিও বিশ্বাস করতাম না। ব্যাপারটা আমাকেও ভাবিয়েছিল, জানো। জানতাম শুধুই এসব লোকমুখে প্রচলিত, কিন্তু নিজের চোখে যা দেখেছি তাতে বিশ্বাস না করেও তো কোনো উপায় দেখছি না। আচ্ছা, যেখানে মানুষের এত ভয়, কেউ যায় না,
সেখানে সুমিত্রা দেবী গেলেনই বা কি করতে? সেইটাই তো আমারও প্রশ্ন। বৌঠান ওখানে গেলেনই বা কি করতে? নাকি বৌঠান কাউকে দেখতে পেয়েছিলেন আর তারপর? বাবাই কি একটা ভেবেই নিলয় দত্তের মুখের কথা থামিয়ে দিয়েই বলে উঠল, আচ্ছা, অনেক রাত হলো, আপনি ওষুধ খেয়ে নিন, আমরা এখন আসি তাহলে, আবার পরে কথা হবে। বাবাই আর ছুটকি বেরিয়ে যেতে নকুলবাবু জোরে ধরার শব্দ করে বন্ধ করে দিলেন দরজাটা। নিজেদের ঘরে এসে ছুটকি জিজ্ঞেস করল, কি বুঝছিস বাবাইদা? গোটা বাড়ির মানুষগুলোই রহস্যজনক রে ছুটকি। মানুষগুলো বাইরের রূপ সবার সামনে যা, তা যে আদতে একেবারেই নয়, সে তো তুইও দেখলি। মহুয়াদির স্বামী সমীরবাবুকে যতদূর দেখে মনে হলো সহজ সরল টাইপের, একটু বোকা ধরনেরই হবে, তাই হয়তো। ছুটকি রে, যাকে দেখে সহজ সরল বোকা মনে হয় দেখা যায় সেই পালের গোদা, আর যাকে দেখে হম্বি তম্বি করে সে। কে তোরা কোথায় গেছিলি? একটু তন্দ্রা লেগে গেছিল, বলছি কিছু মাথা থেকে বার করলি? বিছানা থেকে উঠে একটা হাই তুলে বলল মৃণালবাবু, বড় মামা, এই বাড়ির প্রতিটা মানুষের চরিত্রই রহস্যে মোড়া। আমরা গেছিলাম নকুলবাবুর ভাইয়ের ঘরে নিলয় দত্তর সাথে কথা বলতে, কিন্তু সে তো। ছুটকি, এই ছুটকি, ওই দেখ। কি বাবাইদা? আগে আগে ঘরের আলোটা নেবা, তাড়াতাড়ি। বাবাই কথা বলতে বলতে হঠাৎ খোলা জানালা দিয়ে ওর চোখ পড়ে। পুকুরের ওপারে কোঠিবাড়িগুলোর সামনে দিয়ে একটা মৃদু আলোক বিন্দু একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। বাবাইয়ের ডাকে ছুটকি আলো নিভিয়ে জানালার সামনে বাবাইয়ের পাশে এসে দাঁড়ায়। ওদের সাথে মৃণালবাবুও দেখতে পায় দৃশ্যটা। কিছুক্ষণ বাদে আলোক বিন্দুটা যেদিকে চলে গেছিল সেদিক থেকে এসেই মাঝপথে দপ করে নিভে যায়। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দেখা যায় একটা সাদা কাপড় ঠিক যেন হাওয়ায় ভেসে এদিক থেকে ওদিকে যাচ্ছে। আবার হঠাৎ করে কখনো এক জায়গায় থেকে আর এক জায়গায় আলোক বিন্দুটা জ্বলে উঠছে, আবার কখনো নিভে যাচ্ছে। সঙ্গে সাদা শাড়িটা হাওয়ায় ভেসে চলেছে এদিক থেকে ওদিক। এরকম মিনিট ৫-৬ চলার পর আচমকাই সব শান্ত। ছুটকি মৃণালবাবু হাঁ করে দেখতে থাকে এই অদ্ভুত দৃশ্যগুলো। বাবাইয়ের মাথায় সন্দেহের দানা পাকিয়ে জট হয়ে যাচ্ছে। জানালা থেকে সরে এসেই বাবাই বলে ওঠে, ছুটকি, চল তো। কোথায়? নকুলবাবুর ঘরে। এত রাতে? কিচ্ছু করার নেই, আমরা তো এখানে একটা কাজে এসেছি। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু নকুলবাবুর তো শরীর। কিচ্ছু হবে না, আমি বুঝে নেবো, চ। যা করিস একটু সাবধানে করিস বাবাই। দেখিস বাড়ির মানুষগুলোর কোনো ক্ষতি বা সম্মানহানি যেন না হয়। তুমি কোনো চিন্তা করো না বড় মামা, সবে রহস্য জমাট বেঁধেছে। এই অভিযানে তোমারও সাহায্য লাগতে পারে, তৈরি থেকো। চল ছুটকি, চ চ, আর সময় নষ্ট করা যাবে না। রাত প্রায় ১২টা। ঘরের দরজা আস্তে আস্তে খুলে ধীর পায়ে করিডোর পেরিয়ে খুব সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে থাকে ওরা। সেকেলে বাড়ি, একেতেই খাড়া সিঁড়ি, তার মধ্যে এত রাতে সারা বাড়ির আলো নেভানো, কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটু পা ফসকালেই বিপদ। সিঁড়িটা নেমে গিয়ে প্রথমেই যে ঘরটার সামনে পড়েছে সেটাই এবাড়ির পিসিমা বিনোদিনী দেবীর ঘর। খুব সাবধানে সিঁড়ি দিয়ে নেমে ঘরটার সামনে আসতেই থমকে যায় বাবাই আর ছুটকি। দরজায় পর্দা টানা ঘরটার ভিতর আলো জ্বলছে দেখে একটু আশ্চর্যই হয় ওরা। এত রাতে বৃদ্ধা ঘুমননি। ঘরটার একটু কাছে যেতেই কিছু পিসপিসানি কথার আওয়াজ ওদের কানে আসে। এই নিঝুম রাতের পরিবেশে বেশ স্পষ্টই শোনা যাচ্ছে কথাগুলো। বাবাই পকেট থেকে নিজের ফোনটা বের করে রেকর্ডারের বাটনটা অন করে। শোন বাবু, যা করার আজ রাতেই করতে হবে, আর সময় নেই, আর নেওয়াও যাবে না। আমি তো তোমাকে অনেক দিন ধরেই বলছি, তোমার তো এতদিন মগজে ঢুকলো না, শুধু সময় বুঝে সময় বুঝে। আরে
বউটা তো ঘরে থাকতো, ওকে ডিঙিয়ে কাজটা করতাম কি করে? এখন তো এর বউ নেই, আর ওই মূর্তিটার ভেতরের গুপ্তধনটা পুরো হাত ছাড়া হয়ে গেল। কি যে ভেবেছিলাম আর কি হলো। ওহ, এত বছর ধরে এই বাড়িতে পুজো হচ্ছে, এই বাড়ির মেয়ে হয়ে তুমি কি জানলে? হ্যাঁ, সত্যি কি আর বলবো তোমায়। শোন বাবু, আমাকে ধমকাস না। ওই গুরুদেব না বললে আমাদের কারোর জানারই সাধ্য ছিল না যে মায়ের মূর্তির ভেতর এ বাড়ির গুপ্তধন থাকতে পারে। আরে তুই কি, হ্যাঁ তুই কি? মূর্তিটাকে তো ঠিক মতো ভাঙতেও পারলি না, তার আগেই নিজের পায়ের আঙুলে হাতুড়িটা ফেললি। ভাগ্যিস পাটা থিঁতলে যায়নি, আর তোর আওয়াজে রামহরি দেখে ফেললো, তাই তো ওকেও সাথে নিতে হলো। ভেবেছিলাম সবার চোখের আড়ালে কাজটা সারবো, কিন্তু শোন, এটার ভাগ ওকে দেওয়া চলবে না। ও বেটা এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে কিনা কে জানে, সেটা দেখবি গিয়ে। ও দেখতে পেলেই মুশকিল। সেদিন যদি কাজটা করতে পারতিস, ধুর, একটা কাজও যদি তোকে দিয়ে হয়। আমি কি করব? অন্ধকারে ওভাবে? তখন ওই রামহরিটাকে খালাস করে দিলেই ভালো হতো। চুপ কর, আসতে বল। বুদ্ধির মাথা খেয়েছিস নাকি? কাজের কাজ তো কিছুই পারিস না, শুধু হম্বি তম্বি। এখন এই গুপ্তধনের আশা ছেড়ে দিয়ে যেটা করা যাবে সেটাই কর। নকুল ওই গোয়েন্দাদের এই বাড়িতে এনে তুলেছে, যে কোনো সময় সত্যিটা বেরিয়ে আসতে পারে। তাই আর দেরি করা চলবে না, আজ রাতেই সেরে ফেলতে হবে কাজটা। যেভাবে বলছি শুনে নে আর একবার। ঠিক সেই সময়ই বাবাই ছুটকিকে ইশারা করে মৃণাল বাবুকে ডেকে আনার জন্য। নকুলবাবুর ঘরের দরজাটা ভেজানো ছিল। দরজাটা খুব সাবধানে আস্তে আস্তে খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দুজন, একজন লোক আর একজন বৃদ্ধা। নকুলবাবুর পালঙ্কের সামনে এসে দাঁড়ায় দুজন। বালিশের তলা থেকে খুব সাবধানে চাবির গোছাটা বার করে আনে বৃদ্ধা। চাবি দিয়ে দেরাজটা খুলে গয়নার বাক্স আর লাল কাপড়ে মোড়ানো দলিলটা বার করে নিয়ে চাবির গোছাটা আবার যথাস্থানেই রেখে দেয়। লোকটা আর একটা কাগজ হাতে মেলে ধরে মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে কাগজের উপর। এবার বিছানায় চাদরের তলা থেকে নকুলবাবুর হাতটা আলগা করে ধরে বেশ খানিকক্ষণ কটা টিপছাপ দিয়ে এনে কাগজের উপর। ওদের কাগজগুলো হয়ে গেলে যেভাবে ধীরে ধীরে এসেছিল দুজন, ঠিক একইভাবে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে যায়। এবার ঘুমিয়ে পড় ছুটকি। বড় মামা, তুমিও ঘুমিয়ে পড়ো, আর জেগে থেকো না। অনেক আলোচনা হয়েছে, কাল অনেক কাজ আছে। তুই ঘুমোবি না? ঘুমোবো বড় মামা, দেখলে তো কি বলছিলাম, শস্যের মধ্যেই ভূত। বাড়ির ভেতরের মানুষগুলোই। সত্যি রে বাবাই, এই পিসিমাকে আমি আজকে থেকে দেখছি। ইনি কি করে নিজের ভাইপোকে, মায়ের মূর্তিকে, ছি 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 ছি। আর ভেবে লাভ নেই, কাল যা হবার হবে। ঘুমিয়ে পড়ো তোমরা, আমিও শোবো। বিছানায় গা এলিয়ে দিলেও সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না বাবাই। মাথার মধ্যে শুধু রাত থেকে ঘটে চলা ঘটনাগুলো পরপর সাজাতে থাকে। শরীরটা বড্ড আনচান করছে। ওর মাথার মধ্যে চলা অনুমানগুলো যতক্ষণ না যাচাইয়ের দ্বারা প্রমাণসহ জানতে পারছে, ততক্ষণ ওর ঘুম আসবে না। বিছানা থেকে উঠে অন্ধকারে হাতড়ে দরজা আস্তে করে খোলে। রাতের নিস্তব্ধতা ভেদ করে পুরনো দিনের পেল্লাই দরজা ক্যাঁচ করে শব্দ করে ওঠে। বিছানার দিকে একবার পিছন ফিরে তাকিয়ে দরজাটা আবার ভিজিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। করিডোরে কিছুক্ষণ পায়চারি করতে থাকে। ঘুম কিছুতেই আসছে না। মাথার মধ্যে সব ঘটনা অনুমানগুলো জট পাকিয়ে যাচ্ছে। একটা একটা করে ঘটনা মেলাতে গেলে আবার সব যেন ঘেটে যাচ্ছে। আচমকা একটা খসখস আওয়াজ কানে ভেসে আসে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তা শোনার জন্য কান খাড়া করে
করিডোরের রেলিং ঘেঁষে বড় থামের আড়ালে গিয়ে দাঁড়ায়। আওয়াজটা আবার আসছে। হঠাৎ চোখ পড়ে নিচের দিকে। রেলিং ধরে ঝুঁকে দেখে নিচে বড় আঙিনা পেরিয়ে সিঁড়ি দিয়ে দালানে উঠে আসছে এক বিধবা মহিলা, পিছনে আর একটা লোক। বাবাইয়ের মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে আসে, পিসিমা, বিশুবাবু। অনেক রাতে কখন যে দুচোখ জুড়ে তন্দ্রা লেগে আসে বুঝতেও পারে না। দুদিন ধরে দেখা অস্পষ্ট সেই দৃশ্যটা আবার ভেসে ওঠে স্বপ্নের মধ্যে। সেই আলোকবিন্দু, যার মধ্যখানে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া মূর্তি। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। নারী মূর্তির পিছন দিকের আলোকবিন্দু থেকে জ্যোতি ঠিকরে পড়ছে, আর নারী মূর্তিটি যেন বলে চলেছে, তুই আমাকে উদ্ধার কর, একমাত্র তুইই পারবি। হ্যাঁ, শুধু তুই। বাবাইদা, এ বাবাইদা, বাবাইদা, ওঠ, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। কি রে? চুটকির ডাকে বাবাইয়ের ঘুমটা ভাঙার সাথে সাথে স্বপ্নটাও ভেঙে যায়। ধরফর করে উঠে বসে বাবাই। বাবাইকে এভাবে উঠতে দেখে ছুটকি জিজ্ঞেস করে, কি রে, স্বপ্ন দেখছিলি নাকি? আবার আবার ওই স্বপ্নটা। কোনটা? কাল যেটার কথা বলছিলি? হ্যাঁ রে। বাবা, উঠে গেছিস? মুখ হাত ধুয়ে নে, নিচে খাবার রেডি হয়ে গেছে। তুই নাকি এখন কোথায় বেরোবি বলছিলি? তা ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে আয়। একটু লোকাল পুলিশ স্টেশনে যাব। তবে হ্যাঁ, এ বাড়ির কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে, এমনকি নকুলবাবুও যেন জানতে না পারে। আচ্ছা, বিশুবাবু বাড়িতে আছেন তো? হ্যাঁ, নিচেই তো দেখলাম। কোথাও বেরোবে মনে হচ্ছে, সকাল থেকেই তাড়াহুড়ো করছে। ওকে বেরোতে বারণ করো। না দাঁড়াও, তোমাকে বলতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। সকালে নকুল দত্তের ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়। বাবাইয়ের কথা মতো রামহরি হুইল চেয়ারে করে ডাইনিং রুমে নিয়ে এসেছে নকুলবাবুকে। বাবাই ব্রেকফাস্ট সেরে নিয়ে রুমালে মুখ মুছতে মুছতে বলল, আজ আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? আমি ফিরে না আসা পর্যন্ত কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। তুমি কোথায় যাবে বাবাই? তুমি তো এই কালীগঞ্জের কিছুই চেনো না। বিজনকে সঙ্গে পাঠাবো? চিনি না, তবে চিনে নেব। কাউকে সাথে প্রয়োজন হবে না, অসুবিধা হবে না আমার। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ফিরে এসে সবটা বলবো। তার আগে আমার একটাই কথা, এই বাড়ির বাইরে যেন কেউ না যায়, ঠিক আছে? কেন হে ছোড়া, তোমার কথা মতো সবাইকে চলতে হবে নাকি? এ বাড়িতে কখন কে কোথায় যাবে না যাবে সেটা কি তুমি ঠিক করে দেবে? বাবাইয়ের কথাটা শুনতে পেয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এসে বিশুবাবু একটু শাসিয়েই বললেন কথাটা। দেখুন, আমি তো আমার কথা বলে দিয়েছি, আর সেটা এই পরিবারের ভালোর জন্য। এরপর সেটা ভেঙে যদি কেউ বেরোয়, তাহলে তো সন্দেহটা তার দিকেই। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, না এখনো কিছু বলিনি, তবে বলবো, ফিরে এসে সব বলবো। দাদা দাদা দাদা, ও আমাকে হুমকি। বিশু, বাবাইকে আমি ডেকে এনেছি এই বাড়িতে, আর কি কাজের জন্য ওদের ডাকা হয়েছে তা তোমরা ভালো করেই জানো। তারপরেও কি করে বলো এসব? হ্যাঁ, ও যেটা বলছে সেটাই করো। আর হ্যাঁ, তোমার এমন কি রাজকার্য আছে যে আজই বেরোতে হবে? বাড়িতে এরকম একটা পরিস্থিতি, কোথায় তুমি ওকে সাহায্য করবে আর তা না করে? আরে ও যা করছে এই বাড়ির ভালোর জন্যই, আর সেটা করতেই ও এসেছে। আর একটাও কথা নয়, ও যা বলছে তাই করো। সবাই মানে কিন্তু এই বাড়ির সবাই। ওপরের নিলয়বাবুর কথাও কিন্তু আমি বলেছি। উমাদি, আপনি একটু দেখবেন বিষয়টা। চলি। বাবাইয়ের কাছ থেকে সবার সামনে এই কথাটা শুনে একটু থতমত খেয়ে অপ্রস্তুতেই পড়ে গেল মহুয়া। একটু ভয়ে ভয়ে সবার দিকে তাকালো। নকুলবাবু বলে উঠলেন, তুমি কাজ মিটিয়ে সাবধানে ফিরে এসো। কেউ বাড়ি থেকে বেরোবে না, আমি এদিকটা খেয়াল রাখবো। জমিদার বাড়ির মূল ফটক থেকে বেরিয়ে একটু এদিক ওদিক চেয়ে পাঁচিলের গা থেকে জঙ্গলে ঢাকা পায়ে হাঁটা সরু রাস্তাটা ধরে এগিয়ে চলল। নভেম্বর মাসের আকাশে মৃদু রোদ পাতার ফাঁক থেকে উকি দিচ্ছে।
গাছের ডাল থেকে সকালবেলাকার পাখিদের কুহুতান ভেসে আসছে। শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলার খস খস শব্দ এক অদ্ভুত রকমের লাগছে শুনতে। মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে ওর পিছু পিছু। চলতে চলতে বেশ বোঝাই যাচ্ছে এই রাস্তাটা দিয়ে মানুষের নিয়মিত যাতায়াত হয়। একটু এগিয়ে যেতেই নুপুরকুণ্ডু পুকুরটা দেখতে পায়ও। এটাই বাড়ির পিছন দিক। পাঁচিলের শেষ সীমায় এসে পায়ে হাঁটা সরু রাস্তাটা পুকুরের পাড় দিয়ে দুদিকে বিভক্ত হয়ে গেছে। বোধহয় বাদিকের সরু রাস্তাটা ধরেই ওপারের ওই কুঠি বাড়িতে যাওয়া যায়। এখানে দাঁড়িয়েই ওর সোজা নজরে পড়ে নুপুরকুণ্ডের ওপারে বড় বড় তালগাছের নিচে সারি দিয়ে রয়েছে কয়েকটা একচালার কালো রঙের বাড়ি। এগুলোই সেকালের নীলকর সাহেবদের কুঠি বাড়ি। কাল রাতের মিশকালো অন্ধকারে ঘরগুলোকে যতটা মায়াবী মনে হচ্ছিল, আজ দিনের আলোতে তার থেকে কম কিছু মনে হচ্ছে না। পুকুর পাড়ের আগাছা, জঙ্গল আর তালগাছ সহ বিভিন্ন গাছে ঘেরা জায়গাটাকে দেখলে সত্যি ভয় লাগাটাই স্বাভাবিক। কেমন একটা গা ছমছমে ভাব চারিদিকটায়। বাবাই পিছন ফিরে শ্যাওলা লোনা ধরা বাড়িটার বড় বড় জানলাগুলোর দিকে কয়েকবার ভালো করে দেখে নিল। না, কেউ নেই জানলার ধারে। এই ভেবে সব দেখে শুনে এগোতে থাকেও। আচমকাই পিছন থেকে একটা ডাক পড়ল। কি গো, কোথায় যাচ্ছ? বাবাই এগিয়ে যেতে গিয়ে একটু চমকেই উঠল ডাকটা শুনে। কেউ কি ওর পিছে পিছে সত্যি এসেছে? তাহলে তো সব পণ্ড, সর্বনাশ। পিছনে ফিরে তাকায় বাবাই। ডান পাশের রাস্তাটা যেখান থেকে ভাগ হয়ে গেছে ঠিক তার হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে রয়েছে বছর 6-7 একটা বাচ্চা মেয়ে। মেয়েটার গায়ের রং বেশ কালো। এই কালো মুখের মধ্য থেকে উপরের পাটির কচি ফোকলা দাঁত দিয়ে হাসি ঝরছে। সেই হাসিতে মুখখানা অদ্ভুত লাগছে যেন। বাচ্চা মেয়েটার পরনে পুরনো একটা লাল রঙের কাপড়, এলোমেলো করে পরানো। বাচ্চাদের কাপড় পরালে যেমন দেখতে লাগে ঠিক তেমনই। বড় কোকড়া চুলগুলো খোলা অবস্থায়, ভাতখানা এমন যেন গিন্নি গিন্নি। বাবাই অবাক হয়ে মেয়েটার সামনে এগিয়ে যায়। মাথাটা ঝুঁকিয়ে 2 হাঁটুতে ভর দিয়ে জিজ্ঞেস করে, কে তুই? নাম কি তোর? এই জঙ্গলে কি করছিস? বাচ্চা মেয়েটা ফকফকে সাদা ফোঁকলা দাঁতগুলো বের করে এই করে হেসে ওঠে। বাবাই অবাক হয়ে বলে ওঠে, ও কি হাসছিস কেন? তোকে কি জিজ্ঞেস করলাম? তুমি কোথায় যাচ্ছ গো? তা জেনে তোর কি দরকার? তুই এই জঙ্গলে কি করছিস বল? বলছি, শোনো না, আমাকে 2টো পেয়ারা পেরে দেবে গো? কি পেয়ারা গো, পেয়ারা। নাম শোনোনি নাকি? অন্য কিছু তো চাইনি বাপু। মুখটা অমন করছো কেন? বাবা, এইটুকু পুচকে মেয়ের কি কথা! তুই এই জঙ্গলে পেয়ারা পাততে এসছিস? জানিস এই জঙ্গলে সাপ থাকতে পারে? কোথায় বাড়ি তোর? আমার বাড়ি ওই ভিতরের গ্রামে। সাপের ভয় আমি পাই না। আসো না তুমি, আমাকে পেয়ারা পেরে দাও না বাপু। আমি তো ছোট, অত উঁচু ডালে নাগাল পাবো না। দেখো দেখি কাণ্ড। আচ্ছা চ। বাচ্চা মেয়েটা আনন্দে নাচতে নাচতে এগিয়ে যায়। বাবাইও ওর পিছু পিছু এগিয়ে চলে। এই পেয়ারা গাছটা, ওই যে ডালটাতে 2টো ডাসা ডাসা পেয়ারা আছে, ও 2টো পেরে দাও। বাচ্চা মেয়েটা বাবাইকে নিয়ে এসে একটা পেয়ারা গাছের নিচে দাঁড় করিয়ে বাবাইয়ের মাথার ঠিক হাত 2 উপরের শক্ত ডালে ঝুলে থাকা 2টো পেয়ারা দেখিয়ে পেরে দিতে বলে। ডালটা হাত দিয়ে টেনে পেয়ারা 2টো পেরে মেয়েটার হাতে দিয়ে বলে, এই নে। বাচ্চা মেয়েটা পেয়ারা 2টো নিয়ে নিজের শাড়ির আঁচলে বেঁধে নেয়। কি রে, তোর নাম বললি না তো? এ কি, তোর গায়ে হাতে এগুলো কিসের দাগ? আমার নাম কালী। আমার গায়ের রং কেন দেখেছো? আমার মা বলেছে আমার গায়ের রঙের জন্যই আমার এই নাম। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, তো এগুলো কিসের দাগ? আর কি, আমার গায়ের রং তো কালো, তাই আমাকে আমার বাড়ির লোক কেউ দেখতে পারে না। ওরা সবসময় আমাকে মারে জানো। আমি এইটুকুনি বাচ্চা, আমার লাগে না বলো? এই দেখো দেখো না কি করেছে, দেখো। বাচ্চা মেয়েটা নিজের কাঁধের কাছটা দেখায়। কাঁধের কাছে কয়েকটা কালশিটে দাগ। ইস, এভাবে কেউ মারে? ওষুধ লাগাসনি? আচ্ছা, তোর মা বাবা কেউ কিছু বলেনি?
মা তো ওদের ভয় পায়। মাকে যদি ওরা মারে আর আমাকেও যদি ওরা মেরে ফেলে, তাই মা ভয় ভয় আমাকে লুকিয়ে রেখেছে এখানে। ওরা আর আমাকে দেখতে পাবে না। বলো কোথায় লুকিয়ে রেখেছে তোকে? ওই তো দেখো, ওই ঘরটায়। বাচ্চা মেয়েটা আঙুল দিয়ে একটা ছোট্ট ঘর দেখায়। দূর থেকে জঙ্গলের মধ্যে একটা পুরনো ছোট্ট ঘরের মতোই মনে হচ্ছে, তবে ওটা আদেও ঘর না অন্য কিছু ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না। বাবাই ওই দিকটা দেখে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করে, সে কি ওই জঙ্গলের মধ্যে? আচ্ছা কালী, তোর ভয় লাগে না? বাচ্চা মেয়েটা বাবাইয়ের কথাটাকে উপেক্ষা করে নিজের কচি কচি হাত দুটো দিয়ে বাবাইয়ের ডান হাতটা ধরে আবার ওর অন্য আবদার করে বসল। এই শোনো না, এবার আমাকে ওই জঙ্গল থেকে একটা জবা ফুল তুলে দাও না। বড্ড জঙ্গল, ওখানে গেলে আমার গায়ে খোঁচা লাগবে। কি গো, দেবে? দাও না একটা জবা ফুল, দাও না এনে। এই দাও না। ও, তুই পারিসও বটে। কি করবি জবা ফুল দিয়ে? তখন থেকে পেয়ারা জবা ফুল কি শুরু করেছিস বলতো? তোকে আমি কি জিজ্ঞেস করলাম বলতো? তুমি আগে এনে দাও বাপু, তারপরে বলছি। তার আগে আমিও বলবো না? উফ, সত্যি তুই একখানা মেয়ে বটে। দাঁড়া দেখছি। ফুল তো অনেক আছে, কিন্তু বাপরে যা জঙ্গল। বাবাই জংলা গাছের ডালপালাগুলো সরিয়ে জবা গাছ থেকে দুটো জবা ফুল কোনো মতে তুলে এনে পিছন ফিরে বাচ্চা মেয়েটাকে দিতে চায়, কিন্তু পিছন ফিরতে দেখে মেয়েটা নেই। অবাক হয়ে বাবাই ডাকতে থাকে, কালী, এ কালী, গেলি কোথায়? আরে এ কালী, ঝোপের মধ্যে থেকে তোর জন্য জবা ফুল নিয়ে এলাম। আরে মহা মুশকিল তো, মেয়েটা গেল কোথায়? কালী, উফ, বড্ড দুষ্টু তো মেয়েটা। বাচ্চা মেয়েটার নাম ধরে ডাকতে ডাকতে আচমকাই ওর মনে পড়ে যায় ওর তো কুঠি বাড়ির দিকে যাওয়ার কথা ছিল, আর ও এখানে সময় নষ্ট করছে। ও যে কাজের উদ্দেশ্যে এসেছে এখানে সেটা না করে, আচ্ছা মেয়েটাই বা গেল কোথায়? ওসব আগু পিছু না কথা ভাবতে ভাবতে স্থির করল এখন আর সময় নষ্ট করে কাজ নেই। দুষ্টু মেয়েটা এবার নিশ্চয়ই ওর সাথে লুকোচুরি খেলার মতলব করছে। এখানে দাঁড়িয়ে থাকলে না জানি কত না নতুন নতুন আবদার আসবে। তার থেকে এখানে পাতার উপর জবা ফুল দুটো রেখে দিই, ও মেয়ে এসে নিলে নেবে, না হলে থাকুক। বাবাই একটা পরিষ্কার কলা পাতা ছিঁড়ে তার উপর জবা ফুল দুটো রেখে চলে গেল উঠি বাড়ি যাওয়ার রাস্তাটার দিকে। মোড়টার সামনে এসে আবার বাড়ির দোতলার জানলাগুলোর দিকে আর চোখে চেয়ে নিল, কেউ আছে কিনা। না, কেউ নেই। আর সময় নষ্ট করা চলবে না, এখনই যেতে হবে। শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দ করে একটু তাড়াতাড়ি হাঁটতে লাগলো। এখানে জঙ্গলটা অত্যন্ত ঘন, এখান থেকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে কুঠি বাড়িগুলো। প্রায় চলেই এসেছেও। এবার হাঁটা থামিয়ে একবার পিছন ঘুরে তাকালো। নুপুরকুণ্ডের ওপারে নোনা ধরা পলেস্তরা খসা ভগ্নপ্রায় জমিদার বাড়িটাকে দূর থেকে দৈত্যাকারের মতো লাগছে দেখতে। এবার একটু সন্তর্পণে এগিয়ে চলল। আচমকাই নজরে পড়ল গাছের ডালের মধ্যে অদ্ভুতভাবে জড়িয়ে আছে সেই জিনিসটা। বাবাই প্রথমটায় দেখে একটু চমকেই গেল। তারপর বিষয়টা আন্দাজ করে নিয়ে গাছটার চারিদিকে একটু ঘুরে ফিরে ভালো করে পর্যবেক্ষণ করে সামনের কুঠি বাড়ির ঘরটার দিকে পা বাড়ালো। বাড়িগুলোর কাছে গিয়ে প্রথম ঘরটার সামনে উকি মারতেই ভাঙা দরজার ফাঁক দিয়ে কর্কশ শব্দে কতগুলো চামচিকে বেরিয়ে এলো মুখের সামনে। মুহূর্তের মধ্যে একটু যেন ধড়াস করে উঠল বুকটা। বাড়িগুলোর গা দিয়ে বেশ আগাছা গজিয়ে উঠেছে, কাঠের দরজাগুলো একেবারে ভেঙে পড়েছে। পরের ঘরটার কাছে যেতেই পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বল। তোর কত দেরি হবে বাবাইদা? একটু দেরি হবে কেন? ওদিকে কিছু হয়েছে নাকি? বিশুবাবু বেরোনোর জন্য তাড়া লাগাচ্ছেন। কোনো মতে বেরোতে দিবি না। আমি আসছি কিছুক্ষণের মধ্যেই, এখন রাখছি। 3 নম্বর ঘরটা বাকি ঘরগুলোর থেকে মোটামুটি সুরক্ষিত অবস্থায় আছে। কথা বলতে বলতে ও লক্ষ্য করল ওই 3 নম্বর ঘরের দরজার পিছনে একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে। ভাঙা দরজার ফাঁক থেকে তা বেশ বোঝা যাচ্ছে, যেন ওর দিকেই তাকিয়ে আছে ছায়ামূর্তিটা। ফোনটা রেখেই একটু সাহস করে এগিয়ে গিয়ে বলে উঠল, কে?
কে ওখানে? সমস্ত কাজ সেরে বাবাই যখন দত্তবাড়িতে ফিরল তখন প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। দালানে থাকা বাড়ির পুরনো ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল দুপুর 2টো বাজে। ছুটকিকে আগেই জানিয়ে দিয়েছিল যে ওর কাজ মিটে গেছে, ফিরছে ও, কিন্তু বড় মামাকে বাদ দিয়ে বাড়ির বাকিদের জানাতে বারণ করে দিয়েছিল। ডাইনিং রুমটায় হুইল চেয়ারে এক রাশ চিন্তা নিয়ে বসে আছেন নকুল দত্ত, পাশে বসে মৃণালবাবু। বাবাইয়ের আসার অপেক্ষাতেই ছিলেন নকুলবাবু, কিন্তু হঠাৎ করে ওর জ্বরের মতো আগমন দেখে তাকে একটু চমকেই দিল। বাবাই ঢুকেই প্রশ্নটা করে বসে নকুল দত্তকে, আপনার দুপুরের খাওয়া হয়েছে? মামা, তোমরা খেয়েছো? আরে তুই না ফেরা পর্যন্ত উনি খাবেন না বলছিলেন। ছুটকি জোর করেই আমাকে আর ওনাকে খেয়ে নিতে বলল। বেশ বেশ, ভালোই করেছো। আর বাড়ির বাকিরা? এই সময় ছুটকিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে বাবাই বলল, এই তো ছুটকি, ছুটকি, বাড়ির সবাইকে এখানে ডাক। সবাইকে মানে সবাইকেই কিন্তু। ডাকছি বাবাইদা। আরে কি হচ্ছে কি? এসেই আবার হল্লা শুরু। সারাদিন বাড়িতে সবাইকে আটকে রেখে এই ভর দুপুরে আবার নতুন করে নাটক শুরু করেছো। ব্যাপারটা কি বলো তো? বাবাইয়ের গলার আওয়াজ শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসে বেশ কর্কশ সুরেই বলল বিশুবাবু। সকাল থেকে বাড়ির বাইরের বেরোনোর পথ আটকে রেখেছে এই হাঁটুর বয়সী ছেলেটা, সেটা কিছুতেই মানতে পারছেন না উনি। তাছাড়াও বাড়ির সম্পত্তির কাগজপত্রগুলো নিয়ে আজ বেরোনো খুবই দরকার ছিল। হ্যাঁ, নাটক তো অবশ্যই। নাটকের পর্দা খুলবে আর মাত্র কিছুক্ষণ। একটু ধৈর্য ধরুন, দর্শকরা আগে আসুক। মানেটা কি? কি দেখাবে তুমি? বিশু, আবার শুরু করেছিস? ভদ্রতার লেশ মাত্র নেই দেখছি তোর। কাকে কি বলছিস একটু ভেবে চিন্তে কথা বল। তোকে আমি আগেও বলেছি। হুইল চেয়ারে বসেই নকুলবাবু বেশ হাসিয়েই বললেন কথাটা। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি থেকে ছুটকির সাথে নেমে এলো এবাড়ির মেয়ে ও জামাই। তার কিছুক্ষণের মধ্যে নেমে এলো মহুয়া আর নকুলবাবুর শ্যালক সমীরবাবু। রামহরিও রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়েছে। বিনোদিনী দেবী এতক্ষণ ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন। সবাইকে আসতে দেখে তিনি পান চিবোতে চিবোতে এবার সামনে এলেন। বলছি ও নকুল, বাড়ির সবাইকে এক জায়গায় হাজির করে কি করবে বলতো এই ছোঁড়াটা? ও কি কিছু দেখাবে টাকাবে নাকি? ও আরে পিসিরাম্মা, বসুন বসুন, চেয়ারে বসুন। হ্যাঁ পিসিমা, সেই জন্যই তো ওকে ডাকা। ও তো গোয়েন্দা। তা বাবাই, যা বলার তাড়াতাড়ি বল। মায়ের মূর্তি রহস্য কিছু কি উদ্ধার করতে পারলি? অনেক তো বেলা হলো, খাসনি এখনো? না জেঠু, এখনো একজনের আসা বাকি। তাকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছেন। এই তো, সাবাস ছুটকি। ঠিক এই সময় সিঁড়ি দিয়ে নেমে আসেন দত্ত বাড়ির ছোট ছেলে নিলয় দত্ত। মহুয়ার চোখে মুখে যেন একটু চাপা ভয়ের ছাপ। ডান হাত দিয়ে গায়ে ঢাকা শাড়ির আঁচলটা আরও একটু টেনে নিল। নিলয় দত্ত আসার পর যেন বাড়তি আতঙ্কটা একটু বেশি দেখা গেল মহুয়ার চোখে মুখে। ছুটকি আর চোখে মহুয়ার দিকে তাকিয়ে সে দৃশ্য দেখতে থাকে। বাবাই সবার মুখের দিকে একবার করে তাকিয়ে নিয়ে এবার বলা শুরু করলো। তাহলে বাড়ির সবাই এখানে উপস্থিত, তাই তো? আচ্ছা, প্রথমেই আমি রামহরি কাকাকে একটা প্রশ্ন করতে চাই। কথাটা শুনে আচমকাই রামহরির গলা যেন শুকিয়ে কাঠ। একটু ভ্যাবাচাকাই খেয়ে গেল লোকটা। মুখ থেকে অতি কষ্টে আমতা আমতা করে জিজ্ঞাসা করল, কি কথা বাবাই বাবা? কি কথা? আচ্ছা রামহরি কাকা, যেদিন সকালে মন্দিরে দেখা যায় যে মায়ের মূর্তির ওপর বাইরে দিয়ে আঘাতের চিহ্ন, তার আগের দিন রাতে আপনি ঠিক কি দেখেছিলেন বলুন তো? বাবাইয়ের মুখে এই প্রশ্নটা শুনে রামহরির অবস্থা একেবারে শোচনীয়। ঘন ঘন ঢোক গিলতে গিলতে সবার দিকে ভয়পূর্ণ চোখে তাকাতে থাকে। ওদিকে বিশুবাবু ও বিনোদিনী দেবীর মুখে একই ছায়া ফুটে উঠতে শুরু করেছে। বাবাই রামহরিকে আরও একবার জিজ্ঞেস করেও কোনো উত্তর না পাওয়ায় ও একটু জোর গলাতেই বলে উঠল, কি হলো? আপনি নিজেই স্বীকার করবেন নাকি আমি? কি জানিস তুই রামহরি? আগে
আমি তো কিছু জানি না বাবু, উনি কি কইতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। হা হা, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? থাক, আপনাকে বলতে হবে না, আপনার তো বলা বারণ, তাই না? নকুলবাবু, আপনি উত্তেজিত হবেন না, আমি সবটা বলছি। আপনি শুধু ধৈর্য ধরে শুনুন। সুমিত্রা দেবী যেদিন সকালে দেখেন যে মা কালীর মূর্তিতে কেউ যেন কোনো ভারী জিনিস দিয়ে ভাঙার চেষ্টা করেছে, ঠিক তার আগের রাত্রে চরমতম অপরাধীদের দেখে ফেলেন এই রামহরি কাকা। কাল সন্ধেবেলা নকুলবাবুর ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছিলেন আসল অপরাধীদের আদেশে। আর সেই চরমতম অপরাধীরা আর কেউ না, সবার গুরুজন বিনোদিনী দেবী আর বিশুবাবু। কথাটা শুনে বাড়ির বাকি সদস্যরা একেবারে যেন আকাশ থেকে পড়ল, বিশেষ করে নকুল দত্ত, ওর মেয়ে আর জামাই। নকুল দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে মৃণালবাবু তাকে ধরে বসিয়ে বলে, আপনি উত্তেজিত হবেন না, বাবাইয়ের মুখে আগে সবটা শুনুন, ও সবটা বলবে। আপনি আপনি বসুন। হ্যাঁ নকুলবাবু, আপনি যার কাছে সেই ছোট্ট থেকে মানুষ হয়েছেন আর যে আপনার ছোট ভাই, তারা ওই রাতে মায়ের মূর্তি ভাঙার চেষ্টা করে, রাতারাতি গুপ্তধন চুরি করে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু সফল হতে পারেননি। এই ঘটনা চোখে পড়ে যায় রামহরি কাকার, আর তখনই বিশুবাবুর হাত থেকে হাতুড়িটা পড়ে যায়। সে দৈবিক কোনো ঘটনা নাকি কাকতালীয়, তা অদৃষ্টই জানেন। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, প্রমাণও দিচ্ছি। বিশুবাবুর পায়ের দিকে তাকান, বিশুবাবুর পায়ের আঘাতের চিহ্ন এখনো আছে। সবাই আশ্চর্যের সাথে বিশুবাবুর পায়ের দিকে তাকায়। ওর ডান পায়ে ক্ষতচিহ্ন তখনও প্রকাশ্য। এই 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 তুই কি বলছিস রে? তুই কি জানিস তুই কি বলছিস? তোর কি করে সাহস হলো আমার আমার ওপর এত বড় দোষের বোঝা চাপাচ্ছিস? হ্যাঁ, কোন সাহসে? এত বড় সাহস তুই পেলি কি করে? এই এই না 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 না, ওটা একদম না, একদম চোখ পাকাবেন। আমি কোনো কিছু না জেনে, না দেখে, না প্রমাণ নিয়ে কথা বলি না। এই কি কি প্রমাণ দিবি? কি প্রমাণ দিবি? হ্যাঁ, প্রমাণ? হ্যাঁ, প্রমাণ তো আছেই। এই বলে নিজের মোবাইলটা বার করে সবাইকে দেখিয়ে দিয়ে বলে, কাল রাতে তখন প্রায় 12টা, বাড়ির এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আরেকবার কথা বলার জন্য আমি আর ছুটকি নকুলবাবুর ঘরে যাওয়ার পথেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি বিনোদিনী দেবীর ঘরে আলো জ্বলছে। এত রাতে আলো জ্বলতে দেখে আমরা একটু অবাকই হই। তখনই আপনাদের কিছু কথার ওই ফিসফাস আওয়াজ ভেসে আসে। কাছে যেতেই কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে, যা আমার কাছে আছে, সব রেকর্ড করা আছে, দেখুন। বিশু, তুই? পিসিমা, তুমিও? মায়ের মূর্তি ভাঙায় তোমাদের হাত আছে? আমি এসব কি শুনছি? নকুল দত্ত অত্যন্ত বিস্ময়ের সুরে বলে উঠলেন। তিনি যে এই কথা ভাবতেই পারেন না। ওদিকে নকুল দত্তের মেয়ে সুরভি অত্যন্ত ক্রোধের সুরে বলে উঠল, কাকা তুমি? ছি 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 ছি। আর ঠাম্মি তুমিও? ছি, আমি আমি বিশ্বাস করতে পারছি না, এই বয়সে এসে তোমরা, ছি 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 ছি, এই রূপ দেখতে হচ্ছে তোমাদের। এতগুলো বছর তোমাদের সাথে কাটিয়েছি, আমরা বুঝতেও পারিনি এতটা অন্যায় তোমরা করতে পারো। হ্যাঁ, এতগুলো বছরের জাগ্রত মায়ের মূর্তিতে কি করে হাত দিতে পারলে তোমরা? হ্যাঁ বলো ঠাম্মি, কি বলো, কি করে পারলে? বাবা কাকাদের ছোট থেকে মায়ের মতো করে মানুষ করেছো, ওরা তোমাকে মায়ের মতো দেখে। আমিও নিজের ঠাম্মি ছাড়া আর কিছুই জানতাম না, সেই ঠাম্মি কিনা। ছি ছি ছি, এত লোভ তোমাদের, এত লোভ। আরে আরে এখনো শেষ হয়নি, এনাদের আরও কীর্তি আছে। হ্যাঁ, কাল রাত্রে আরও একটা ঘটনা ঘটায় এরা।
নকুলবাবু, আপনাকে হয়তো ঘুমের ওষুধের ডোজটা একটু বেশিই খাওয়ানো হয়। তারপর দুজনে মিলে আপনার ঘরে ঢোকে। আপনার ঘুমন্ত অবস্থায় বিশুবাবুর করা নতুন দলিলের ওপর আপনার হাতের টিপছাপ নেন। আর ওদিকে বিনোদিনী দেবী আপনার মাথার বালিশের নিচ থেকে চাবির গোছাটা বের করে নেন। দেরাজ খুলে গয়নার বাক্স হাতিয়ে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু ওনাদের দুর্ভাগ্য এই যে টিপছাপ ওই নতুন দলিলে বিশুবাবু বর্দার আঙুল ভেবে দিয়ে নেন, ওটা আদতে আপনার হাত ছিলই না, কারণ বিছানায় তো আপনি ছিলেনই না, ছিল আমার বড় মামা। সকলে একেবারে থ হয়ে গেল এই কথাগুলো শুনে। বিশুবাবুর যেটুকু আশা মনের মধ্যে ছিল সবটা যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বিনোদিনী দেবীর ভয়ে ঠোঁট কাঁপতে শুরু করেছে। নকুল দত্ত প্রচণ্ড আশ্চর্যের সুরে বলে ওঠে, কি? হ্যাঁ নকুলবাবু, উনি প্রমাণ চাইছিলেন না, শুনুন এবার প্রমাণ। এই বলে বাবাই ওর মোবাইলের রেকর্ড প্লেয়ারটা অন করে বিশুবাবু আর বিনোদিনী দেবীর সব গোপনীয় রেকর্ডেড কথাগুলো শোনায়। কথাগুলো শোনার সময় সকলের চোখে মুখে যেন আকাশ ভেঙে পড়তে থাকে। এমনই তাজ্জব বনে যায় বাড়ির সকলে। এত বছর ধরে যাদের বাড়িতে প্রতিটা ইটের সঙ্গে গভীর সম্পর্ক, তাদের এমন অভাবনীয় কাজ যে কিছুতেই মানা যায় না, তার উপর মা কালীকে ওভাবে আঘাত করা। বিশুবাবু নাস্তিক হলেও যিনি এবাড়ির গুরুজন বিনোদিনী মল্লিক, তিনি কি করে পারলেন এই বয়সে এসে? সবটা শোনার পর নকুলবাবুর মুখ থেকে কাঁপা কাঁপা গলায় শোনা গেল, ছি পিসিমা, ছি, এই বৃদ্ধ বয়সে এতটা লোভ তোমার! শেষে কিনা মায়ের মূর্তি! এতটা ভয়ানক পাপ কাজ তুমি করতে পারলে কি করে? তোমাকে আমি নিজের মায়ের মতোই দেখেছি বিশু। বিশু, তোকে আমি নিজের ভাইয়ের থেকে কম কিছু ভাবিনি। আমি মনে করতাম আমরা 3 ভাই, সেখানে তোরা মা ছেলে মিলে আমার ঘরে ঢুকে, হে হে মা কালী, আমি আর নিতে পারছি না মা, আমি আর পারছি না। বিনোদিনী দেবী নিজের ঘরের দরজার কাছে গিয়ে নিজের গলার রুদ্রাক্ষের মালাটা ধরে বলতে লাগলেন, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আর মাকে ডেকে কি হবে বিনোদিনী দেবী? আর মাকে ডেকে লাভ নেই। বাবাইয়ের মুখের কথা শেষ হতে না হতেই বিশুবাবু অমনি এক ছুটে সদর দরজার দিকে এগোতে যান। বাবাই এটা লক্ষ্য করেই দরজা আটকে দাঁড়ায়। এই 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 এটা একদম হবে না বিশুবাবু, আপনি যে পালাতে পারবেন না। পুলিশ এই গোটা বাড়িটাকে যে ঘিরে রেখেছে। পুলিশ? হ্যাঁ নকুলবাবু, পুলিশ। সব প্রমাণ যে এখন আমার হাতে, তাই পুলিশকে যে ডাকতেই হতো। আর তাছাড়া নাটক তো এখনো শেষ হয়নি, সবে তো প্রথম খণ্ড গেল। শেষ খণ্ডটা সামনে আসবে না, দর্শক দেখবে না, শুনবে না। মানেটা হলো আপনার স্ত্রী নকুলবাবু, তার মৃত্যু রহস্য জানতে হবে না? কোন পিশাচ তার রক্ত মাংস খেয়ে তার আধখানা লাশটা পুকুরের পাড়ে ফেলে গিয়েছিল জানতে হবে না? কি বলছো কি তুমি বাবাই? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনারা এবার নিজেকে একটু শান্ত করে নিন আর একটু শক্ত হন। মঞ্চের পর্দা এবার খুলছে। এই বলেই বাবাই সদর দরজার দিকে ফিরে বলে উঠল, ভেতরে আসুন। উঠিবাড়ির 3 নম্বর ঘরটার দিকে আবছা ছায়ামূর্তিটাকে দেখতে পেয়ে কে বলে এগিয়ে সামনে যেতেই ছায়ামূর্তিটা যেন মুহূর্তেই সরে গিয়ে ঘরের ভিতর দিকে চলে গেল। বাবাই বেশ সাহস করে এগিয়ে উঠি ঘরের ভাঙা দরজাটা একটু ঠেলা দিতেই খুলে যায়। তো দেখতে পায় ঘরের ভিতর প্রচণ্ড ভয়ে আঁটোসাঁটো হয়ে বসে আছেন মাঝবয়সী এক মহিলা। বাবাই মহিলার মুখটা দেখে বেশ চিনতে পারে। কাল সন্ধেবেলা নকুলবাবুর ঘরের দেওয়ালে টাঙানো এই মহিলা আর নকুলবাবুর একসাথে একটা বড় ছবিও দেখেছে। বিষয়টা কিছুটা পরিষ্কার হওয়ায় ও ঘরটায় ঢোকে। ভয় পাবেন না, আমি বদ মানুষ নই, আপনাদের শুভাকাঙ্ক্ষী। আমি আপনাকে চিনতে পেরেছি। দত্তবাড়ির কর্তা নকুল দত্ত, মানে আপনার স্বামী আমায় ডেকে এনেছেন আপনাদের বাড়ির মন্দিরে কালী মূর্তির হঠাৎ অন্তর্ধান রহস্য খুঁজে বের করার জন্য। আমি সেই কাজেই এসেছি।
আমার বড় মামাকে আপনি চেনেন, মৃণাল রায়চৌধুরী, সাঁইথিয়ার বিখ্যাত জমিদার রায়চৌধুরী বাড়ি, ওটা আমার মামার বাড়ি। আমাকে একজন ছোটোখাটো গোয়েন্দা বলতে পারেন। আমার নাম বিক্রম মিত্র। ভদ্রমহিলা বাবাইয়ের কাছ থেকে বাবাইয়ের পরিচয় পাওয়ার পর তার উদাসীন মুখে সামান্য হাসির রেখা ফুটে ওঠে। কয়েকদিনে তার মমতা ভরা চোখ দুটোর নিচে কালির রেখা দেখা দিয়েছে। তিনি তো ভেবেই নিয়েছিলেন জীবন বুঝি এখানেই স্তব্ধ। বাবাইয়ের মুখে কথাগুলো শোনার পর একটু স্বস্তি পেয়ে বলে উঠলেন, তা বাবা, তুমি এখানে এলে কিভাবে? সবাই তো এই জায়গাটাকে ভয় পায়। তা তোমাকেও বাড়ির কেউ দেখেনি তো আসতে? সব বলবো আপনাকে, বেশি দেরি করা চলবে না, যা করার আজই করতে হবে। মা কালীর মূর্তি ভেঙে গুপ্তধন চুরির উদ্দেশ্য যে কাদের ছিল তার প্রমাণ পাওয়া গেছে। এখন আপনাকে এখানে রাখার উদ্দেশ্যটা কার? তাড়াতাড়ি বলুন, সবটা বলবেন। মায়ের উপর অন্যায় করা অপরাধীদের খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ, পেয়েছি। আপনি তাড়াতাড়ি বলুন। বলছি বাবা, সব বলছি। ঘরে থেকে যে এভাবে কেউ শত্রু হতে পারে ভাবতেও পারিনি আমি। ওদের মুখোশ যে টেনে ছিঁড়তেই হবে। একদিন সকালে মন্দিরে পুজো করতে গিয়ে দেখি মায়ের মূর্তি যেন কেউ ভাঙার চেষ্টা করেছে বাইরে থেকে। আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই। মায়ের গায়ে এভাবে কে হাত দিতে পারে? তখনই গুরুদেব সোমেশ্বর বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। ঠিক আন্দাজ করি মায়ের মূর্তির ভিতরে লুকোনো এ বাড়ির গুপ্তধন যে রয়েছে তা এ বাড়ির লোক ছাড়া কারোর জানার কথা নয়। কারণ মাত্র তার 2 দিন আগেই আমরা বাড়ির লোকেরা এত বড় সত্যিটা জানতে পেরেছি। কিন্তু ঠিক কে এত বড় পাপ কাজটা করেছে পুরোপুরি না জানলেও এ বাড়ির যে কেউ করেছে তা নিশ্চিত ছিলাম। তাই সেই রাতেই আমি নিজে হাতে মায়ের মূর্তি মন্দির থেকে সরিয়ে ফেলি। আচ্ছা, তারপর? আমি ভেবেছিলাম এত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, রাতের বেলাতেও এ বাড়ির কেউ কেউ জেগে থাকে। মায়ের মূর্তিকে নিয়ে আঁচল ঢাকা দিয়ে মন্দির থেকে যখন বেরিয়ে যায় তখন উপর তলা থেকে আমার ভাইয়ের বউ মহুয়া যে আমাকে দেখতে পায় তা আমি লক্ষ্য করিনি। মায়ের মূর্তি লুকিয়ে বাড়ি ফেরার সময় দালানে উঠতেই সদর দরজা আটকে দাঁড়ায় ওই পাষণ্ডটা, যাকে আমি নিজের ভাই বলেই মনে করতাম। আমার নিজের দেওর নিলয়, পাশে দাঁড়িয়ে আমারই ভাইয়ের বউ মহুয়া। চোখে মুখে ওর লাবণ্যতার জায়গায় ক্রূর দৃষ্টি। আমি তো দেখে একেবারে হতবাক। সে কি, নিলয়বাবু আর মহুয়াদি? হ্যাঁ, ওরা আমাকে সঙ্গে সঙ্গে মুখ চাপা দিয়ে বাড়ির একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে থাকে। মন্দির থেকে চুপি চুপি কি নিয়ে যাচ্ছিলে? কালী মূর্তি, তাই না? নিলয়, তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কেন করছি সে তো তুমি ভালো করেই জানো বৌঠান। ওই যে কালী মূর্তির মধ্যে এত বছরের পুরনো গুপ্ত সম্পত্তি লুকোনো আছে, তা তো এখন বাড়ি শুদ্ধ সকল লোকের জানা। ওই সম্পত্তি তো আমার চাই। হ্যাঁ হ্যাঁ, আমার চাই। আমার এই আঁকার দুনিয়াতে এগিয়ে যেতে গেলে আমাকে আরো বড় লোক হতে হবে, অনেক বড় লোক হতে হবে। আর তারপর মহুয়া আর আমি। থামলে কেন ঠাকুরপো? কি করবে? আর মহুয়া, তুই কি করবো আর দিদি? তোমার ভাই তো একটা কাপুরুষ, কোনো ক্ষমতাই নেই ওর। না লাগে হোমে আর না লাগে যজ্ঞে। না দিতে পারলো টাকা পয়সার সুখ, না একটা সন্তান। আর এক এক সময় এতটাই ভালো মানুষই দেখায় যে বিপদ ওর ঘাড়েই এসে চাপে। অসহ্য হয়ে যাচ্ছে দিন দিন। এসব দুধে ভাতে ছেলে না আজকালকার দিনে চলে না। তাই ছি মহুয়া, তোকে নিজের বোনের মতো দেখতাম। আমার ভাইটার সরলতার সুযোগ নিয়ে এই কীর্তি করে চলেছিস। ভাইটা শুনলে। আর ঠাকুরপো, তুমি এ বংশের ছেলে হয়ে এই কাজটা করতে পারলে কি করে? এই বাড়ির সুনাম, তোমার দাদার সম্মান সব ধুয়ে মুছে দিলে।
রাখো তো তোমার সম্মান সুখ্যাতি, যত সব বোকাস ব্যাকডেটেড টিপিক্যাল কথাবার্তা। আরে প্রত্যেকের পার্সোনাল লাইফ তার নিজের মতো করে কাটানোর অধিকার আছে। এই এই ছাড়ো তো, আসল কথা যেটা বলছিলাম তার উত্তর দাও। বলবো না। বেশি বার বেরো না দিদি। মুখ না খুললে জেনে রেখো তোমার কপালে অশেষ দুর্গতি আছে, যা তুমি কল্পনাও করতে পারবে না। ছি মহুয়া, তোর এই ভয়ঙ্কর রূপ যদি... নাটক বন্ধ করো। যেটা জিজ্ঞেস করছি চটপট উত্তর দাও তার। হ্যাঁ, আমি লুকিয়ে রেখেছি মাকে, আমি রেখেছি। কোথায় রেখেছো বলো, কোথায় রেখেছো? বলবো না, কিছুতেই বলবো না। সুমিত্রা দেবীর মুখে কথাটা শুনে নিলয়বাবু ওর 2 হাত দিয়ে সুমিত্রা দেবীর গলাটা টিপে ধরতে চায়। সেই মুহূর্তে মহুয়া বলে ওঠে, কি করছো কি? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে তোমার বৌঠানকে মেরে ফেললে আসল কথাটা জানতে পারবে। এর জন্য তো অন্য ওষুধের কথা ভাবতে হবে। তোরা সব কটা সমান। দুধ কলা দিয়ে কালসাপ পুষে এসেছি এতদিন, এতটা বিশ্বাস করেছি সবাইকে। হে মা কালী, পথ দেখাও মা, পথ দেখাও। মূর্তিটা কোথায় লুকিয়ে এসেছো তুমি বলবে কিনা? বলবো না, মরে গেলেও বলবো না। হ্যাঁ হ্যাঁ, সেই মরারই ব্যবস্থা করছি তোমার। এই মহুয়া, ওর মুখটা শক্ত করে বাঁধো তো। মহুয়া তৎক্ষণাৎ একটা ছেঁড়া কাপড়ের টুকরো নিয়ে মুখটাকে বেঁধে ফেলে। নিলয়বাবু আর মহুয়া দুজন মিলেই সুমিত্রা দেবীর হাত পাও কষে বেঁধে ফেলে। সুমিত্রা দেবীর হাজার ছাড়ানোর চেষ্টা করলেও ওদের শক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। তারপর তাকে টানতে টানতে ওই রাতের অন্ধকারে নিয়ে গিয়ে ফেলে এই কালীগঞ্জ গ্রামের মানুষের সবথেকে আতঙ্কের জায়গা নুপুরকুণ্ডের পাড়ে জঙ্গলে ঘেরা কুঠি বাড়িতে। এইখানেই তোমার যোগ্য জায়গা। যতদিন না বলছো এইভাবে এইখানেই থাকবে। চারিদিকের পরিবেশটা দেখছো তো বৌঠান? সেই ছোটবেলা থেকে পিসিমার মুখে শুনে এসেছি, তুমিও তো শুনেছ, এই কুঠি বাড়িগুলো ঘিরে সব ভৌতিক ঘটনা। গ্রামের লোকগুলো তাই বিশ্বাস করে। এর কতটা সত্যি মিথ্যে তা আমি জানি না, কিন্তু যদি না বলো মূর্তি কোথায় আছে। সুমিত্রা দেবী মুখে বাঁধা কাপড় নিয়ে গোঙাতে গোঙাতে মাথা ঝাঁকাতে থাকে। সুমিত্রা দেবীর মনের কথা বুঝতে পেরে একটু ব্যঙ্গ করেই মহুয়া বলে ওঠে, দিদি মনে হয় এখনো বলতে নারাজ। ঠিক আছে, তাহলে তাই হোক, তোমার কথাই রাখা হোক বৌঠান। তুমি মরবে, তুমি মরবে, তবে সেটা দত্তবাড়ির কাছে আর সারা কালীগঞ্জের কাছে। লোকে জানবে তোমাকে ছলে বলে এখানে এনে এই কুঠি বাড়ির কোনো পিশাচ তোমার রক্ত খেয়ে তোমাকে মেরে ফেলেছে। যতদিন মুখ না খুলছো এইভাবেই থাকবে। কিন্তু যদি এদিক ওদিক দেখি, যদি পালানোর চেষ্টা করেছো, তাহলে তোমার ওই পঙ্গু স্বামী আর তোমার ওই ক্যাবলা ভাইটাকে শেষ করে দিতে আমাদের কিন্তু একবারও হাত কাঁপবে না, এটা মনে রেখো। কি তাই না মহুয়া? যা বলেছ সে আর বলতে। কথাটা মনে থাকে যেন। প্রতি রাতে আমরা এখানে আসব। মুখ তো তোমাকে খুলতে হবেই বৌঠান। যেন তেন প্রকারেণ ওই গুপ্তধন আমার চাই, আমার চাই। চলে এসো মহুয়া। এতক্ষণ ধরে বাবাই শুনছিল সুমিত্রা দেবীর সাথে হওয়া অন্যায়ের কথাগুলো। সুমিত্রা দেবীর বলা শেষ হলে বাবাই বলে ওঠে, ছি, মানুষ এতটা নিচে নামতে পারে? পারে বাবা, টাকার জন্য এরা সব পারে। মায়ের মূর্তিতে হাত দেওয়ার মতো পাপ কাজ করতেও এদের হাত কাঁপে না। কাউকে তুমি ছেড়ো না, কাউকে না। সেসব তো হবেই। আপনি এখন বলুন তো, মা কালীর মূর্তি কোথায় লুকিয়ে রেখেছেন? এসো বাবা, আমার সাথে এসো। এই জঙ্গলে কেউ আসে না ভূতের ভয়ে। কুঠি বাড়ি সম্পর্কে এইসব শোনা গেলেও এই আমি এখানে থেকে বুঝেছি এগুলো আসলে মানুষের ভ্রান্ত ধারণা। আর সেই সুযোগটাই কাজে লাগায় শয়তানটা। তুমি এসো আমার সাথে। হ্যাঁ, চলুন। সুমিত্রা দেবীর সাথে বাবাই ধীরে ধীরে জঙ্গলের মধ্যে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলে।
এবার চারিদিকে আগাছায় ঘেরা শ্যাওলা ধরা একটা মন্দিরের কাছে এসে দাঁড়ায়। মন্দিরটাতে যে বহুদিন পূজা পড়ে না, মানুষের আনাগোনা যে এখানে নেই তা দেখলেই বোঝা যায়। জায়গাটাতে আসতেই বাবাইয়ের জায়গাটা চেনা চেনা ঠেকে। হ্যাঁ, একটু আগেই তো এই দিকটায় ও এসেছিল, মন্দিরটাকে ও দেখতে পেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি তখন। ওই বাচ্চা মেয়েটার সাথে এখানেই তো কথা হয়েছিল ওর। ও তো বলেছিল এদিকেই নাকি কোথায় ওর বাড়ি। তারপর জবা ফুল পেরে ফিরে এসে আর মেয়েটাকে দেখতে পায়নি। মন্দিরের বন্ধ দরজাটা সামান্য ঠেলা দিয়ে খোলেন সুমিত্রা দেবী। বন্ধ দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে খুলে যায়। বাবাই মন্দিরের ভাঙা সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে আসতেই দেখতে পায় প্রায় ফুট 3 অষ্টধাতুর এক কালী মূর্তি, যার গায়ের বিভিন্ন স্থানে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন। কিন্তু এ কি? হঠাৎ চমকে ওঠেন সুমিত্রা দেবী। কি দেখছেন উনি? মায়ের পায়ের কাছে। সুমিত্রা দেবীর এই অভিব্যক্তি দেখার পর বাবাইয়েরও চোখ পড়ল মায়ের মূর্তির সামনে। পরিষ্কার একটা কলা পাতার উপর 2 টাটকা জবা ফুল মায়ের ঠিক পায়ের কাছে অধিষ্ঠান করছে। এ কি? এখানে জবা ফুল এলো কোথা থেকে? তাও এত টাটকা? কে এসেছিল এখানে? চোখগুলো ছানা ভরা করে বলে ওঠেন সুমিত্রা দেবী। বাবাইয়ের তখন মনে পড়ে কুঠিবাড়ি যাওয়ার আগের ঘটনাগুলো। সেই বাচ্চা মেয়েটার পিছু ডাক, তার বলা নিজের নাম, তার আবদার, জবা ফুল। এবার বাবাইয়ের কাঁটা কাঁটা দিয়ে উঠছে। সমস্ত শরীরে যেন শিহরণ খেলে যাচ্ছে। শরীরটা কেমন যেন ভার হয়ে আসছে তার। কে দেখা দিল ওকে? কার সাথে কথা বলল? আচমকাই সুমিত্রা দেবী ডাকে ওর আবেশ ভাঙে। বাবা, কি ভাবছিলে অমন ভাবে? কিছু না। মাকে নিতে হবে তো, এখন শুধু বরণ করে তার নিজ স্থানে বসানোর পালা। চলুন, আর দেরি করা নয়। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ওই জবা ফুল? সবই যে মায়ের ইচ্ছে। চলুন। বাবাইয়ের শরীরে তখনও শিহরণ বইছে। দত্তবাড়ির সদর দরজা দিয়ে সামনের বড় হলঘরটায় সুমিত্রা দেবীর প্রবেশ বাড়ির মানুষগুলোকে একেবারে হতবাক করে দিয়েছিল। তার জলজান্ত স্বাভাবিক দেহটার আকস্মিকভাবে প্রবেশ যেন ভূত দেখার মতো ভয় পাইয়ে দিয়েছিল সবাইকে, শুধুমাত্র নিলয় দত্ত ও মহুয়াকে ছাড়া। সুমিত্রা দেবী আসার পর বাবাই কালীমূর্তির অন্তর্ধানের আসল রহস্য এক এক করে খোলসা করলে প্রত্যেকে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েন। সুমিত্রা দেবীর সাথে হওয়া সমস্ত অন্যায়, কালীমূর্তির হঠাৎ অন্তর্ধান, সমস্তটা প্রকাশ করলেও আসল দোষীদের মুখোশ টেনে খুলে দিলেও ওর সাথে ঘটা কালীমায়ের লীলার কথাটা বেশ চেপেই যায়। আসলে এমন কিছু ঐশ্বরিক ঘটনা ঘটে থাকে যা সবসময় প্রকাশ্যে আনা ঠিক নয়। এ তো ওর আর মায়ের সাথে হওয়া ঘটনা, তা না হয় মা আর ওর মধ্যেই থাকুক। সবাই শুনলে তো তাহলে আসল দোষী কারা? বাবাইয়ের সব কথা বলা শেষ হলে সুমিত্রা দেবী বলে ওঠেন। নকুল দত্ত চেয়ার ছেড়ে কোনো ক্রমে উঠে দাঁড়িয়েছিলেন সুমিত্রা দেবীকে হঠাৎ দেখেই। তিনি ভাবতেও পারছেন না তার নিজের ভাইরা যে এতটা ক্ষতি করতে পারে। তিনি আর নিতে পারছেন না। সব ঘটনা শোনার পর তিনি আবার ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়েন। কিন্তু দিদির মারা যাওয়ার ঘটনাটা যে পুরো মিথ্যে, আর মহুয়া যে এর মধ্যে আছে তা আপনি কি করে বুঝলেন বাবাই? দেখলেন মহুয়াদি, আপনাকে সমীরবাবু কতটা ভালোবাসেন। এতক্ষণ ধরে সবটা চোখের সামনে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও ওর দিদিকে জলজ্যান্ত সুস্থ অবস্থায় দেখেও তার এই প্রশ্নটা মাথায় এলো। মহুয়াদি, শুধু আপনি। ও কি করে বুঝবে? ও তো এখন ঠাকুরপোর মোহের নেশায় ছুটছে। টাকা, মানুষ টাকার লোভে যে কতটা নিচে নামতে পারে। আপনি শান্ত হন সুমিত্রা দেবী। উনি যখন সবটাই জেনেছেন, এটাই বা বাকি থাকে কেন? কোনো সংশয় না রেখে বলছি সবটা। কাল রাতে যে ঘরটায় আমাদের থাকতে দেওয়া হয়, সেই ঘরের জানলা দিয়ে নুপুর কুণ্ডের ওই পারে কুঠি বাড়িগুলো দেখে আমার বেশ খটকা লাগে। সবার সাথে আলাদা আলাদা করে কথা বলে মনে হলো কিছু তো একটা গণ্ডগোল আছে, কিন্তু এর মূলে কে? সেই রাতে জানলা দিয়ে
বেশ একটা অদ্ভুত দৃশ্যও দেখতে পাই। একটা আগুনের রেখা একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, আর তার সাথে একটা সাদা কাপড় সমানে একদিক থেকে আরেকদিকে ভেসে বেড়াচ্ছে। এটাতেই আমার সন্দেহটা আরও বাড়িয়ে দেয়। নিচে নকুলবাবুর সাথে কথা বলতে গিয়ে তো বিশুবাবুদের করা এই কাণ্ডগুলো চোখে পড়ে গেল। ঘরে ফিরে কিছুতেই ঘুম আসে না। বারান্দার করিডোরে গিয়ে দাঁড়াই। হঠাৎ দেখলাম, কি দেখেছিলি বাবাইদা? দেখলাম উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় দালানে উঠে আসছে এক বৃদ্ধা, আর সাথে একজন লোক। তখন আমার চোখের দেখা বুঝতে একটু ভুল হয়। ওই সাদা কাপড়ের রহস্য উৎসের বিষয়ে বাড়ির পিসিমা বিনোদিনী দেবী আর বিশুবাবুকেই ভেবে বসি, কিন্তু আদতে তো তারা এর মূলে ছিলেন না। তা তো সবার সামনেই এখন পরিষ্কার। পরে বুঝলাম আমার সন্দেহের মোড় ঘোরাতে দোষীরাই ছদ্মবেশটা নেয়, যাতে সন্দেহের তীরটা সোজা ওদের ঘাড়ে গিয়েই পড়ে, সমস্ত দোষটা যাতে ওদের ওপরেই বর্তায়। আর আমাদের ভয় দেখানোর জন্য সেই যে সাদা কাপড়টা ব্যবহার করা হয়েছিল, ওটা আজ কুঠিবাড়ির জঙ্গলে গাছের মধ্যে জড়িয়ে থাকতে দেখি। বড্ড বোকামো করেছেন নিলয়বাবু। কি ঠাকুরপো, ভূত দেখছো? আমি তো মরে গেছি, তাই না? কোনো পিশাচ নাকি আমাকে মেরে ফেলে, আর আমার দেহটাকে ওই কুঠি বাড়ির সামনে সেটা বিভৎসভাবে দেখতে পাওয়া যায়, তাই তো মহুয়া? পাপ যে বাপকেও ছাড়ে না। সময় যে ঘনিয়ে এসেছে, তৈরি হও তোমরা। আর এই যে পিসিমা, ছি ছি ছি, এই বয়সে এত লোভ আপনার? মায়ের মূর্তিতে হাত দিতে আপনাদের এতটুকু হাত কাঁপলো না? নিজের বাড়ির ক্ষতিটুকু করতে? ছি, আমরা আপনাকে মা হিসেবে সম্মান করতাম। বাবাই, কাউকে তুমি ছাড়বে না, কাউকে না। মায়ের গায়ে হাত দেওয়া এত বড় সাহস! এক্ষুনি এই বেঈমানগুলোকে অ্যারেস্ট করাও, এক্ষুনি নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এতক্ষণ ধরে দাঁতে দাঁত চিপে সব কথাগুলো হজম করে যাচ্ছিল নিলয় দত্ত। সুমিত্রা দেবীর কথা শেষ হতে না হতে এবার মুহূর্তের মধ্যে পকেট থেকে পিস্তলটা বার করতে নজরে পড়ে নকুল দত্তের জামাই বিজনের। ছুটে গিয়ে নিলয় দত্তর ডান হাতটা চাপটে ধরে বিজন, আর সেই মুহূর্তে বাবাই ঝাঁপিয়ে গিয়ে নকুল দত্তের হাত থেকে পিস্তলটা কেড়ে নিতে গিয়ে দুপক্ষের মধ্যে একটু ধস্তাধস্তি শুরু হয়। এই দৃশ্য বাড়ির সকলকে একেবারে স্তম্ভিত করে দেয়। কেউ যে বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে যায়। এই সুযোগে বিশুবাবু পালানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে সদর দরজা দিয়ে ঢুকে পড়ে পুলিশের দল। হাতে নাতে ধরে বিশু দত্তকে। বাবাই ততক্ষণে নিলয় দত্তের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েছে। হিংস্র বাঘের মতো চোখ মুখ নিয়ে তাকিয়ে থাকে নিলয় দত্ত। পুলিশ এসে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। দাঁত মুখ খিঁচিয়ে এক পাশব মুখ নিয়ে সবার দিকে তাকায় নিলয় দত্ত। ওদিকে মহিলা পুলিশ এসে মহুয়াকেও অ্যারেস্ট করে, আর বিনোদিনী দেবী দোতলায় ওঠার সিঁড়ির ধাপে বসে এক মনে রুদ্রাক্ষের মালা জপতে থাকেন। তাহলে নকুলবাবু, সব এখন ঠিকঠাক? মা তার নিজের মন্দিরে ফিরে এলেন, আর দত্তবাড়ির গিন্নিও? আমি এখনো ভাবতে পারছি না বাবাই। আর না নকুলবাবু, আর না। জানি আপনার খুব কষ্ট হচ্ছে, মন থেকে মানতে পারছেন না, এটা স্বাভাবিক, আমি বুঝি। কিন্তু যা হয় মঙ্গলের জন্যই হয়। যারা এই বাড়ির জন্য ক্ষতিকারক ছিল, মায়ের জন্যই আজ তারা ধরা পড়েছে। আর কি চাই? হ্যাঁ নকুলবাবু, বাবাই ঠিকই বলেছে। কাল কালী পুজো, পুজোর অনেক কাজ বাকি। তাই এসব দুশ্চিন্তা ছেড়ে মনে দম নিয়ে মায়ের পুজোর আয়োজন করতে হবে। পাশে বসে নকুলবাবুর গায়ে হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিতে থাকল মৃণাল বাবু। সুমিত্রা দেবী বললেন, তুমি এখন ও সবার ভেবো না গো। যা বিপদ ছিল তা আমাদের ঘাড় থেকে নেমে গেছে। ওই বিশ্বাসঘাতকগুলোর কথা ভেবে কাজ নেই। মা তো এই ছেলেটাকে পাঠিয়েছিলেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, আর ওর জন্যই তো আজ আমি তোমাদের সামনে সুস্থ অবস্থায়। ছাড়ো ওসব এখন। মাকে তো নাট মন্দিরে রেখে এসেছি, মাকে বরণ করে মন্দিরে তুলতে হবে যে। চলো সবাই। সুরভি, আয় মা, চল। মা বলে একগাল হাসি ভরা মুখ নিয়ে ছুটে গেল সুরভি ওর মায়ের দিকে। সবাই মন্দিরে মা কালীর ফিরে আসার খুশিতে ব্যস্ত। এই সময় ছুটকি বাবাইকে বলে উঠল, সাবাস বাবাইদা,
এবারেও তুই নিজেকে প্রমাণ করে দিলি। আচ্ছা বাবাইদা, সবই তো ঠিকঠাক মিটলো, বলছি ওই স্বপ্নটার কি কোনো নাগাল পেলি? তোকেই শুধু সবটা বলবো ছুটকি, কাউকে বলবি না এ কথা। মা আমাকে দেখা দিয়েছিল আজ ছুটকি। কি বলছিস বাবাইদা? আসতে, পরে সবটা তোকে বলবো। এখন চল, কাল কালী পুজো, বাড়ির মেম্বার কম, আমাদেরই মায়ের পুজোর কাজে কোমর বেঁধে নামতে হবে। চল চল। এতক্ষণ আপনারা শুনলেন লেখক প্রীতম দের কলমে একটি গল্প, কালী রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।